ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু এসওই বাংলা ক্লাস 11 অ্যান্ড 12। তাহলে দেখো, আজকের ভিডিওটা তোমরা যারা নতুন 11-এ উঠবে, অর্থাৎ সেমিস্টার 1 আসছে যাদের, তাদের একটা চ্যাপ্টার, কেমিস্ট্রির একটা চ্যাপ্টার পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল, সেটা নিয়ে আজকের পুরো একটা ভিডিওতে যত ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে এবং তার সাথেও কিছু এমসিকিউ আমি প্র্যাকটিস করিয়ে দেবো আজকের ক্লাসে। কারণ তোমরা জানো যে তোমাদের সেমিস্টার 1টা পুরোটাই এমসিকিউ হবে এবং 12-এর সেমিস্টার 3টা। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। কি চ্যাপ্টারের নাম? পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। দেখো, তোমরা ক্লাস 10-এ কিছুটা পিরিয়ডিক টেবিল পড়েছো। পিরিয়ডিক টেবিল প্রথমে কেন সৃষ্টি করা হয়েছে আগে এই নিয়ে আমাদের জানতে হবে। দেখো, এত 118টি যে প্রাকৃতিক এবং মানুষের সৃষ্টি যে মৌল, তাদের এত যৌগ, সব যৌগের তো আলাদা আলাদাভাবে বিভিন্ন ধর্মের ব্যাখ্যা করা সম্ভব নয়। তাই বিজ্ঞানীরা একটা সারণী প্রস্তুত করে সেখানেই বিভিন্ন ধর্মের ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়েছে। তাহলে চলো আস্তে আস্তে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা একটুখানি পিরিয়ডিক টেবিলটাকে দেখে নিই। এই হচ্ছে পর্যায় সারণী। এই পর্যায় সারণী দেখো, তোমরা ক্লাস 10-এ এটা জানোনি, এটা আবার কি 4খানা ব্লক নিয়ে গঠিত। ঠিক আছে, প্রথম দেখো গ্রুপ 1 আর গ্রুপ 2, এই যে দুটো। গ্রুপ 1 এবং গ্রুপ 2 কি আমাদের এস ব্লক হলো, এবং এই যে মিডিলটা এখান থেকে এই অবধি, এটা হচ্ছে কি আমাদের ডি ব্লক হলো। তাহলে এই দুটো শ্রেণী হচ্ছে আমাদের এস ব্লক, মিডিলটাই পুরো ইয়েলো কালার যেটা আছে সেটা কি আমাদের ডি ব্লক। তারপরে দেখো এইখান থেকে 13 থেকে 18 অবধি, এটা কি আমাদের পি ব্লক। এই ছাড়াও দেখো নিচের দিকে যেটা আছে এই পিঙ্ক কালারের এই জায়গাটা, এটা হচ্ছে কি আমাদের এফ ব্লক। তাহলে যে পিরিয়ডিক টেবিল সেটা কি 4টে ব্লক নিয়ে গঠিত। এদিকে আবার একবার রিপিট করে দিচ্ছি, এটা হচ্ছে কি এস ব্লক, মাঝখানেরটা হচ্ছে ডি ব্লক, তারপরেরটা হচ্ছে পি ব্লক, তারপরে একদম শেষে এটা হচ্ছে কি এফ ব্লক। এবার দেখো তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এ আমাদের এস ব্লক আর এই পি ব্লকটা আছে। সেমিস্টার 1-এ আমি করাবো ইনঅর্গানিক কেমিস্ট্রির পার্ট, কিন্তু ক্লাস 12-এ সেমিস্টার 4-এ দিয়েছে কি ডি ব্লক আর এফ ব্লক। ঠিক আছে, চলো এবার আস্তে আস্তে আমাদের শুরু করা যাক। দেখো, পর্যায় সারণী অনুভূমিক সারিগুলিকে পর্যায় এবং উলম্ব সারিগুলিকে শ্রেণী বলে। পর্যায় সারণীতে কি বলছে? অনুভূমিক সারিগুলিকে পর্যায় এবং উলম্ব সারিগুলোকে কি বলে? শ্রেণী বলে। অর্থাৎ ধরো কোনো পর্যায় সারণী একদম আমরা যদি ধরে ধরে বুঝি, এইরকম যেইগুলো আছে এগুলোকে আমরা কি বলছি? পর্যায় বলছি। এই অনুভূমিক সারিগুলোকে আমরা কি বলছি? পর্যায়। এবং উলম্ব যে সারিগুলো আছে সেগুলোকে আমরা কি বলছি? শ্রেণী বলছি। এগুলো জানো সবই, তাও একটু বেসিক থেকে আলোচনা করছি। যেগুলো অনুভূমিক আছে সেগুলোকে পর্যায় বলে এবং যেগুলো উলম্ব আছে সেগুলোকে কি বলছে? শ্রেণী বলে। দেখো, এবার কিছু কিছু পর্যায়গত ধর্ম, তার আগে দেখতে হবে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কটা পর্যায় আছে এবং কটা শ্রেণী আছে। মেন্ডেলিফের এখান থেকে এমসিকিউ আসতেও পারে। ঠিক আছে, মেন্ডেলিফের পর্যায় সারণীতে 7টি পর্যায় অর্থাৎ 7টি অনুভূমিক সারি আছে। 7টি পর্যায় এবং কি 18টি শ্রেণী আছে মেন্ডেলিফের পর্যায় সারণীতে। পরে কি বলছে? পর্যায়গত ধর্ম। আচ্ছা, কোনগুলো আমাদের পর্যায়গত ধর্ম হয়? দেখো, যেমন পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে, জারণ ধর্ম, বিজারণ ধর্ম, এছাড়াও তড়িৎ ঋণাত্মকতা, আয়োনাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন আসক্তি, এগুলো কি সবই আমার পর্যায়গত ধর্ম। ঠিক আছে, এইগুলো ভালো করে একটু জেনে রাখবে পর্যায়গত ধর্ম কোনগুলো। আচ্ছা, এবার একটা উদাহরণ,
পর্যায়গত ধর্ম নয় কোনটা, এটা সবথেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এমসিকিউ আসার জন্য। পর্যায়গত ধর্ম নয় কি আমাদের তেজস্ক্রিয়তা, ঠিক আছে? তেজস্ক্রিয়তা কি আমাদের পর্যায়গত ধর্ম নয়, মানে আমরা পর্যায় সারণীর মাধ্যমে কখনোই আমাদের তেজস্ক্রিয়তার কোনো মৌলের ব্যাখ্যা করতে আমরা পারবো না পর্যায় সারণীর মাধ্যমে। বোঝা গেল? নেক্সট, এস ব্লক মৌল। দেখো এবার আমরা ভাগ করেছিলাম, পিরিয়ডিক টেবিলটাতে আগে চলে যাব। এবার আমরা ছোট্ট করে একটু মৌলগুলো সম্বন্ধে জেনে নেব যে কোনটা এস ব্লক। আমরা পড়বো, ডিটেলস চ্যাপ্টার আছে, তখন আরও ভালো করে গভীরভাবে পড়বো। কিন্তু যেহেতু পর্যায় সারণী এই ব্লকগুলো নিয়ে তৈরি, তাই আমরা একটুখানি জানবো যে কোনটা কোন ব্লক, কাদের কী ইলেকট্রন বিন্যাস, সেটা সম্বন্ধে আমরা জানবো। তা আমি এস ব্লক কোনটাকে বলেছিলাম, শেষে প্রথমের এই যে দুটো গ্রুপ আছে 1 এবং 2, অর্থাৎ ক্ষার ধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এদেরকে নিয়ে কি তৈরি হয়, আমাদের এস ব্লক মৌল তৈরি হয়। তাহলে চলো দেখা যাক কী বলছে এস ব্লক মৌল নিয়ে। এস ব্লক মৌল বলছে কি, সর্বশেষ ইলেকট্রনটি এস উপকক্ষে প্রবেশ করে। অর্থাৎ কোন মৌলকে কোন ব্লকে রাখা হয়েছে সেটা কিভাবে করেছে সায়েন্টিস্টরা, যে ধরো ইলেকট্রন বিন্যাস হচ্ছে একদম শেষ ইলেকট্রনটি যেই উপকক্ষে প্রবেশ করবে, যেমন ধরো ইলেকট্রন বিন্যাস করছে শেষ ইলেকট্রনটি যদি আমার এস উপকক্ষে প্রবেশ করে তাহলে সেটা এস ব্লক মৌল, যদি আমার পি উপকক্ষে প্রবেশ করে তাহলে পি ব্লক মৌল, যদি আমার ডি উপকক্ষে প্রবেশ করে তাহলে ডি ব্লক মৌল, যদি আমার এফ উপকক্ষে প্রবেশ করে তাহলে কি এফ ব্লক মৌল। ঠিক আছে? তাহলে এস ব্লক মৌলের প্রথম আমি কি করে বুঝবো কোনটা এস ব্লক মৌল হবে, না যদি আমার একদম সর্বশেষ ইলেকট্রনটি যদি আমার এস উপকক্ষে প্রবেশ করে তাহলে সেটা হচ্ছে কি আমার এস ব্লক মৌল। আচ্ছা দেখো, আয়নন বিভব কম হয় তীব্র বিজারক। আচ্ছা তীব্র বিজারক কথার অর্থ কি? বিজারক কথার অর্থ কি, এরা ইলেকট্রন খুব সহজে দান করে নেয়। তীব্র বিজারক কথার অর্থ কি, ইলেকট্রন খুব সহজে দান করে। বোঝা যাচ্ছে? তাহলে তীব্র বিজারক কেন, ইলেকট্রন খুব সহজে দান করে। একটু দেখে নিই যে কেন এরা ইলেকট্রন সহজে দান করে। আচ্ছা এস ব্লকের মধ্যে দেখো প্রথমে আসছে কে, ধরো লিথিয়াম, সোডিয়াম। আমি ধরো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করছি, ঠিক আছে? সোডিয়াম, এর পরমাণু ক্রমাঙ্ক কত, 11। তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি কি হচ্ছে, 1s2 2s2 2p6 3s1। ঠিক আছে? এবার তুমি দেখো যদি এর একটা ইলেকট্রনে ছেড়ে দেয়, অর্থাৎ Na প্লাস, এর একটা ইলেকট্রন যদি ও ছেড়ে দেয়, অর্থাৎ এস থেকে যদি একটা ইলেকট্রন বার করে দেয়, তখন ওর যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন দাঁড়াচ্ছে, 8টা ইলেকট্রন দাঁড়াচ্ছে। আর 8টা মানে অষ্টক পূর্তি আছে, অষ্টক পূর্তি থাকলে কি যে কোনো মৌল খুবই স্টেবল হয়। তোমরা ক্লাস 11-এ যে 10-এ যে ইলেকট্রন বিন্যাস শিখেছো সেটা কি 2 8 1। তাহলে সোডিয়াম যদি এখন ওর একটা ইলেকট্রনকে যদি বার করে দেয় তাহলে ওর ইলেকট্রন বিন্যাস কি দাঁড়াবে 2 8। তাহলে 8টা আছে, অবশ্যই ও একটা বার করে দিতে গেলে বেশি স্টেবল হবে। তাই যে কোনো ক্ষার ধাতু তীব্র বিজারক হয়। তাহলে তীব্র বিজারক কথার অর্থ কি, ইলেকট্রন খুব সহজে বার করে দেয়। তীব্র বিজারক কি, ইলেকট্রন খুব সহজে বার করে দেয়। নেক্সট, বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম ছাড়া, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা ভালো করে পড়বে, এখান থেকে এমসিকিউ আসে। বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম ছাড়া সকল এস ব্লক মৌল শিখা পরীক্ষায় বর্ণ দেখায়। অর্থাৎ ফ্লেম টেস্টে যে কোনো এস ব্লক মৌল, ধরো এই যে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ছাড়া, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ছাড়া যত আমার এস ব্লক মৌল আছে, লিথিয়াম বলো, সোডিয়াম বলো, পটাশিয়াম বলো, ক্যালসিয়াম বলো, এরা কি সবই ফ্লেম টেস্টে কি দেখাবে, কালার দেখাবে। ঠিক আছে? এই পয়েন্টটা খুব ভালো করে পড়বে যে বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম ছাড়া সকল এস ব্লক মৌলগুলি কি শিখা পরীক্ষায় বর্ণ দেখায়। নেক্সট দেখো এবার কি এস ব্লক মৌলগুলির, বিশেষ করে গ্রুপ টু এর মৌলগুলির হাইড্রোক্সাইডগুলো কোনগুলো, ক্যালসিয়াম,
এর হাইড্রোক্সাইড, বেরিলিয়ামের হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়ামের হাইড্রোক্সাইড ব্যতীত এদের হাইড্রোক্সাইডগুলি কি জলে দ্রাব্য। অর্থাৎ এই তিনটে হাইড্রোক্সাইড ছাড়া যত হাইড্রোক্সাইড আছে কি তুমি জলে মেশালে তারা কি জলে মিশে যাবে, এটাই বলা হয়েছে। নেক্সট, সাধারণ ইলেকট্রন বিন্যাস। সাধারণ ইলেকট্রন বিন্যাস কী হয় এদের? NS 1 থেকে 2, ঠিক আছে, NS 1 থেকে 2। ধরো যদি আমি লিথিয়ামের করি, ওয়ান এস টু 2s1, এই যে শেষেরটা যেটা আছে ক্ষার ধাতুদের ক্ষেত্রে শেষের যে উপকক্ষটা আছে সেটাই কি তাদের যোজ্যতা কক্ষের কি ইলেকট্রন বিন্যাস বা সাধারণ ইলেকট্রন বিন্যাস, শেষেরটা, ঠিক আছে। ধরো এবার আমি করছি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, ধরো বেরিলিয়ামের করছি 1s2 2s2, ঠিক আছে। আবার মনে রাখবে বলছি যে এস ব্লক মৌলদের ক্ষেত্রে শেষের যে উপকক্ষটা থাকে সেটাই তাদের যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস বা সাধারণ ইলেকট্রন বিন্যাস, বোঝা গেল। নেক্সট, দেখো এবার ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল কোনটা? মিডিলটা। প্রথমটা কি আমাদের এস দিয়ে শুরু হয়, তারপর মিডিলটা কি থাকে আমাদের ডি ব্লক মৌল। আচ্ছা, ডি ব্লক মৌল কি বলছে? একটু আগে আমি বলেছি যে কোনটা কি ব্লক হবে, কি শেষ ইলেকট্রনটা কি যেখানে প্রবেশ করবে। তাহলে ডি ব্লক মৌলের ক্ষেত্রে দেখো কি বলছে, সর্বশেষ ইলেকট্রনটি ডি উপকক্ষে প্রবেশ করে। সর্বশেষ ইলেকট্রনটি কি ডি উপকক্ষে প্রবেশ করে, ঠিক আছে। ধরো একটা উদাহরণ আমরা যদি দেখে নিই, ধরো স্ক্যান্ডিয়ামে, স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল। কেন ডি ব্লক মৌল বলা হয় স্ক্যান্ডিয়ামকে? ওর 21 পরমাণু ক্রমাঙ্ক, চলো আমরা ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 6 3s2 3p6 4s2 3d1। দেখলে আগে তো আমাদের 4s ভরে, n+l রুল, আমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়বো সেটা। তাই 4s দুটো ভরার পর 20টা হয়ে যাচ্ছে, আর একটা 21। দেখো শেষেরটা কোথায় যাচ্ছে? ডিতে যাচ্ছে। তাই সর্বশেষ ইলেকট্রনটি যেই ব্লকে প্রবেশ করবে সেটা সেই ব্লক এলিমেন্টসই হবে। তাই এটা হচ্ছে কি ডি ব্লক এলিমেন্টস। আচ্ছা দেখো এবার এদের যে কিছু সাধারণ বৈশিষ্ট্য আমাদের জেনে রাখতে হবে। সেই সাধারণ বৈশিষ্ট্যগুলি কী কী? রঙিন জটিল যৌগ গঠন করে। তোমাদের 12-এ একটা সেমিস্টার 4-এ একটা চ্যাপ্টার আছে জটিল যৌগ বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড, সেখানে আমরা দেখব যে ডি ব্লক মৌলগুলি বিভিন্ন ধরনের কি আমাদের জটিল যৌগ গঠন করছে। নেক্সট, মুক্ত বা যুক্ত অবস্থায় এরা ক্যাটালিস্ট বা অনুঘটক হিসেবে কাজ করে। যে কোনো রিয়াকশান, বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রিতে আমরা যে রিয়াকশানগুলো পড়ি সেখানে অনুঘটকের আমাদের প্রয়োজন হয়, কি ডি ব্লক মৌলগুলো কি আমাদের সেই অনুঘটক হিসেবে কাজ করে। নেক্সট, সাধারণ ইলেকট্রন বিন্যাস। দেখো এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস n-1, এগুলো পরীক্ষায় আসতে পারে। ডি 1 থেকে 10, NS 1 থেকে 2, এটা হচ্ছে কি এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস, বোঝা গেল। নেক্সট দেখো, তাহলে এই 3টে পয়েন্ট ভালো করে পড়বে, এখান থেকে এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, এগুলো এমসিকিউতে আসতে পারে। ডি ব্লকের মধ্যেই একটা কনসেপ্ট আমরা ক্লাস 10-এও অল্প করে জেনেছি, সেটা হচ্ছে কি সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল কি? যেসব মৌলের ভূমিস্তর অবস্থায় বা উচ্চতর জারণ অবস্থায় ডি উপকক্ষটি ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকে তাদেরকে আমরা কি বলি? সন্ধিগত মৌল বলি। এবার একটু ভালো করে বুঝবে। এস ব্লকের ক্ষেত্রে আমরা 2টো ইলেকট্রন ধরে সর্বোচ্চ, ঠিক আছে, ম্যাক্সিমাম কি 2টো ইলেকট্রন ধরে এস ব্লকের ক্ষেত্রে। আচ্ছা, ডি ব্লকের ক্ষেত্রে আমরা কি বললাম? ডি ব্লকের ক্ষেত্রে সর্বোচ্চ কটা ইলেকট্রন ধরে? ডি ব্লকের ক্ষেত্রে ম্যাক্সিমাম 10টি ইলেকট্রন ধরে, ঠিক আছে। কিন্তু যাদের 10টাই পুরো ধরে যায়, অর্থাৎ পুরো ডিটা পুরো কমপ্লিট থাকে, তারা কিন্তু সন্ধিগত মৌল নয়। সন্ধিগত মৌল কারা? মৌল হতে গেলে
সন্ধিগত মৌল হতে গেলে কি হতে হবে, ডিতে 10টা ভরা হবে না, 1 থেকে 9 অবধি। একটা ভরুক সেও সন্ধিগত, 2টো ভরলে সেও সন্ধিগত, 5টা ভরলে সেও সন্ধিগত, 7টা ভরলে সেও সন্ধিগত, 9টা ভরলে সেও সন্ধিগত, কিন্তু 10টা ভরলে কি সন্ধিগত হবে না। সন্ধিগত মৌল হতে গেলে ডিতে 1 থেকে 9টি অবধি ইলেকট্রন ভরতে হবে, অবধি ইলেকট্রন ভরতে হবে। বোঝা গেল? তাহলে কি ডি ব্লক মৌল হচ্ছে কি, ধরো তোমার ডিতে ভরলেই তারা ডি ব্লক মৌল, কিন্তু সন্ধিগত মৌলের একটা কনসেপ্ট আছে কি, ডিতে ভরতে হবে কিন্তু ফুলফিল হলে হবে না, আংশিক পূর্ণ থাকতে হবে। সেটা একটা ভরুক 1 থেকে 9টা অবধি ভরলে সে সন্ধিগত মৌল। বোঝা গেল? নেক্সট দেখো, এক্সাম্পল কি বলছে সন্ধিগত মৌলের, জিঙ্ক। কেন জিঙ্ক সন্ধিগত মৌল নয়? দেখো এটা ব্যতিক্রম, ঠিক আছে, এখানে ব্যতিক্রম দিয়ে দিচ্ছে যে সন্ধিগত মৌল নয়, জিঙ্ক এরা সন্ধিগত মৌল নয়, এরা সন্ধিগত মৌল নয়। এখান থেকে এক্সাম্পল আসতে পারে, ঠিক আছে, এমসিকিউ আসতে পারে। কি বলছে, জিঙ্ক, ক্যাডমিয়াম আর মার্কারি সন্ধিগত মৌল নয়। কেন? দেখো জিঙ্কের ক্ষেত্রে যদি আমরা দেখি, জিঙ্কে কটা থাকে আমার ইলেকট্রন, 30টা। যদি আমি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর কি, তাহলে কটা হলো, 18টা হয়ে গেল। তারপর কি ভরে আমাদের 4s ভরে, তাহলে আগে 3d রেখেও দিতে পারো, এখানে আগে 4sকে ভরিয়ে দাও, 4s2 কটা হয়ে গেল, 18 দিয়ে 20টা। তারপর কি আরও 10টা থাকবে, সেই 10টা কি ডিতে। তাহলে দেখো ভূমিস্তর অবস্থায় কিন্তু জিঙ্কের 3d কি ফুলফিল, আর 3d ফুলফিল হলে কি সেটা কখনো সন্ধিগত হবে না, আমি লিখে দিয়েছি। তাহলে দেখো এবার আমরা দেখি জারণ অবস্থায় বা উত্তেজিত অবস্থায় দেখা যাক, তখন দেখা যায় কি হয়। তাহলে কটা কি Zn2+ মানে কটা ইলেকট্রন বেরিয়ে যাবে, 2টো ইলেকট্রন বেরিয়ে যাবে। চলো দেখা যাক, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10। দেখো 4s থেকে 2টো ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে দেখো ভূমিস্তর অবস্থায় অথবা জারণ স্তর অবস্থায় দুটোতেই কি আমার কিন্তু 3dটা কি হচ্ছে, ইলেকট্রন দ্বারা কিন্তু পুরো ভর্তি আছে। দেখো 10টা ইলেকট্রনই আছে। আর আমরা কি জানি যে যদি ডিটা পুরো পরিপূর্ণ থাকে তাহলে সে কি ডি ব্লক মৌল হবে, কিন্তু কি সন্ধিগত মৌল হবে না। তাই কি জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এরা সন্ধিগত মৌল নয়। চলো পরে নেক্সট দেখা যাক। দেখো নেক্সট বলছে কি পি ব্লক, যেটা আমাদের এই সেমিস্টারেই আছে, করাবো পি ব্লক। তাহলে কি আবার আমি পিতে কি করে রাখবো, এসে কি করে রাখছি, ভালো করে শুনবে। এসে রাখছি কিভাবে না, যদি আমার শেষ ইলেকট্রনটা যদি আমার এস উপকক্ষে প্রবেশ করে তাহলে সেটা এস ব্লক, যদি আমার শেষ ইলেকট্রনটা ডিতে প্রবেশ করে তাহলে সেটা আমার ডি ব্লক। তাহলে পি ব্লক কি একই কনসেপ্ট, যদি আমার শেষ ইলেকট্রনটি পি উপকক্ষে প্রবেশ করে তাহলে সেটা আমার কি পি ব্লক মৌল হচ্ছে। আবার দেখো এদের ইলেকট্রন বিন্যাস, NS2 NP 1 থেকে 6। এগুলোর ব্যাপারটা কি, এগুলো কিভাবে হচ্ছে, তখন আমরা যখন চ্যাপ্টার পড়বো পি ব্লক এস ব্লক, যখন চ্যাপ্টার পড়বো এই সেমিস্টারে তখন আরও ডিপলি বোঝা যাবে। এগুলো থেকে তোমাদের এক একটা এমসিকিউ আসতে পারে সাধারণ ইলেকট্রন বিন্যাস থেকে, ঠিক আছে, এগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা চলো একটা পি ব্লক মূলের উদাহরণ দেখে নিই। ধরো নাইট্রোজেন কি আমার পি ব্লক হবে, পরমাণু ক্রমাঙ্ক 7। তাহলে দেখো 1s2 2s2 কটা ইলেকট্রন ভরে গেল, 7টার মধ্যে 4টে। তাহলে আর কটা বাকি রয়েছে, 3টে বাকি রয়েছে। 3টে কি 1s 2s, তারপরে কি আসে 2p আসে, 2p3। তাহলে দেখো শেষ ইলেকট্রনটা অর্থাৎ 7 নম্বর যে নাইট্রোজেন ইলেকট্রনটা সেটা আমার কিসে প্রবেশ করছে, 2pতে, অর্থাৎ পি ব্লক মৌল। বোঝা গেল? নেক্সট দেখো এফ ব্লক, অর্থাৎ একদম পর্যায় সারণীর যে পিঙ্ক কালারের যে ব্লকটা ছিল সেটা হচ্ছে এফ ব্লক। ঠিক আছে, আমাদের 12-এ আছে। এটা কি বলছে, সর্বশেষ ইলেকট্রনটি কি এই ক্ষেত্রে একই,
এফ উপকক্ষে প্রবেশ করবে। বোঝা গেল? এর ইলেকট্রন বিন্যাসটা দেখে নিই। n মাইনাস এফ 1 থেকে 14 n মাইনাস n মাইনাস 2 1 থেকে 14 এফ n মাইনাস 1 ডি 0 থেকে 1 এবং ns 2। ঠিক আছে, তাহলে দেখো সাধারণ ইলেকট্রন বিন্যাস এফ ব্লক মৌলদের ক্ষেত্রে কি n মাইনাস 2 এফ 1 থেকে 14, n মাইনাস 1 ডি 0 থেকে 1 এবং ns 2। বোঝা গেল? এফ ব্লক থেকে তোমাদের 11-এর সেমিস্টার 1-এ কোশ্চেন কোনো আসবে না, যা আসবে সব 12-এ। ঠিক আছে, তাহলে চলো নেক্সট দেখা যাক। একটা জিনিস তাহলে যেটা মনে রাখবে এখানে, ঠিক আছে, এস ব্লকে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ধরছে? 2টো। ডি ব্লকে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ধরছে? 10টা। ঠিক আছে, এগুলো থেকে এমসিকিউ আসতে পারে। পি ব্লকে ম্যাক্সিমাম ইলেকট্রন ধরে, পি ব্লকে ম্যাক্সিমাম ইলেকট্রন ধরে কটা? 6টি। ঠিক আছে, আর হচ্ছে এফ ব্লক ম্যাক্সিমাম ইলেকট্রন ধরে 14টি। জাস্ট আমরা আপাতত কি আলোচনা করলাম? বিভিন্ন ব্লকগুলো সম্বন্ধে একটা ছোট্ট ধারণা নিয়ে নিলাম। এই ব্লকগুলো সম্বন্ধে আমাদের এই এইচএসেরই বিভিন্ন, ধরো সেমিস্টার 1-এ কি এস ব্লক পি ব্লক যখন পড়বো তখন আরও গভীরভাবে আলোচনা করব। এটা তো পর্যায় সারণী, আমাদের পর্যায়গত ধর্ম নিয়ে আলোচনা করতে হবে। এরপরে কি এফ ব্লক এবং ডি ব্লক, সেটা কি সেমিস্টার 4-এ আছে ক্লাস 12, তখন আবার ডিপলি আলোচনা করব। এবার দেখো আমাদের চ্যাপ্টারের মেন গুরুত্বপূর্ণ কিছু জায়গায় যাই। তার আগে দেখো এখান থেকে যে এমসিকিউগুলো আসতে পারে সেগুলো আমি তোমাদের জন্য রেডি করে নিয়েছি। ঠিক আছে, তোমরা বলবে ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো আসার সম্ভাবনা আছে। বলছে প্রথম, নিচের কোনটি পর্যায়গত ধর্ম নয়? ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধ, তেজস্ক্রিয়তা, জারণ ধর্ম নাকি বিজারণ ধর্ম? কোনটা পর্যায়গত ধর্ম নয় বলো, তোমরা বলো। কী হবে অ্যান্সার? তেজস্ক্রিয়তা। ঠিক আছে, তেজস্ক্রিয়তা কি আমাদের পর্যায়গত ধর্ম নয়। পরে এস ব্লক মৌলগুলি, এটা খুবই ভালো প্রশ্ন। দেখো যেই প্রশ্নগুলো নিয়ে এসেছি সেগুলো কিন্তু আসার মতোই প্রশ্ন। এস ব্লক মৌলগুলি তীব্র জারক, দুর্বল বিজারক, তীব্র বিজারক, দুর্বল জারক। এক্ষুনি আমি পড়িয়েছি যে বিজারক মানে কি? বিজারক মানে কি? ইলেকট্রন কি খুব দ্রুত কি ইলেকট্রন দান করে নেবে, তারাই কি আমাদের তীব্র বিজারক। তাহলে এস ব্লক মৌলগুলো কি তীব্র বিজারক? কেন? ওরা ইলেকট্রন দান করে কি হয়? অষ্টক পূর্তি ঘটায়। তাই এস ব্লক মৌলগুলো কি হচ্ছে? আমাদের তীব্র বিজারক হচ্ছে। নেক্সট, কোন এস ব্লক মৌলটি শিখা পরীক্ষায় সাড়া দেয় না? দেখো দুটো মনে রাখবে, একটু আগেই করিয়েছি, এটাও খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, কোন এস ব্লক মৌলগুলি শিখা পরীক্ষায় সাড়া দেয় না? এক হচ্ছে বেরিলিয়াম এবং আরেকজন হচ্ছে কি ম্যাগনেসিয়াম। তাহলে চলো দেখা যাক এখানে আছে নাকি অপশানে। এই যে ম্যাগনেসিয়াম। বোঝা গেল? লাস্ট এমসিকিউ, নিচের কোনটি সন্ধিগত মৌল নয়? এই 4টে এমসিকিউ কিন্তু, এই 4টে এমসিকিউ গুরুত্বপূর্ণ। এর বাইরে কিন্তু ওই যে যা কনসেপ্ট পড়েছি তার থেকে আসার চান্স নেই। আসলে হয়তো ইলেকট্রন বিন্যাস থেকে আসতে পারে, সাধারণ ইলেকট্রন বিন্যাস, সেগুলোও আমি করিয়ে দিয়েছি। দেখো নিচের কোনটি সন্ধিগত মৌল নয়? ক্যাডমিয়াম, জিঙ্ক, মার্কারি, সবকটি কি এরা কোনোটাই সন্ধিগত মৌল নয়, কিন্তু ডি ব্লক মৌল। ঠিক আছে, নেক্সট দেখা যাক। পারমাণবিক ব্যাসার্ধ পর্যায়গত ধর্ম। এইবার এখান থেকে কিন্তু আসল আমাদের পর্যায় সারণী কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধ কি বলছে? এদিক থেকে এদিকে, মানে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায়।
পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে হ্রাস পায়। কেন হ্রাস পায়? কারণ প্রোটনের চার্জ তথা নিউক্লিয়াসের চার্জ কি হয়? বৃদ্ধি পায়। কারণ প্রোটনের চার্জ বৃদ্ধি পায়। ফলে যোজ্যতা কক্ষের ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল খুব তীব্র হয়। নিউক্লিয়াসের আকর্ষণ বল খুব তীব্র হয়। তাহলে কি বলছে? বাম দিক থেকে ডান দিকে গেলে, যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাবো তত আমাদের কি হবে? আকার কি হবে? ছোট হবে। কেন? দেখো একটু ভালো করে, এবার একে আমি দেখাচ্ছি, বোঝো ভালো করে ব্যাপারটা। বলছে যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাবো তত আমাদের কি হচ্ছে? আকারের শেপটা এরকম আস্তে আস্তে কি হচ্ছে? কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? বলছে প্রোটনের চার্জ বৃদ্ধি পাচ্ছে। আমরা একবার পিরিয়ডিক টেবিলটা একটু দেখে নেব। তোমরা দেখো একটা যে কোনো পর্যায়, এই ধরো দ্বিতীয় পর্যায়টা তোমরা একটু ভালো করে দেখো। দ্বিতীয় পর্যায়টা দেখো, অর্থাৎ লিথিয়াম, বেরিলিয়াম। লিথিয়ামের কত? 3। বেরিলিয়ামের কত হচ্ছে? 4 পরমাণু ক্রমাঙ্ক। বোরনের কত হয়ে যাচ্ছে? 5। ক্যালসিয়ামের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, ফ্লুরিনের 9, নিয়নের 10। আচ্ছা, পরমাণু ক্রমাঙ্ক মানে কি? পরমাণু ক্রমাঙ্ক মানে কি? তার কতগুলো প্রোটন নিউক্লিয়াসে আছে। তাহলে দেখো, তুমি যত লেফট থেকে তুমি আস্তে আস্তে রাইটের দিকে যাচ্ছ, তোমার প্রোটন সংখ্যা মানে পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে না? তাহলে তোমার পজিটিভ চার্জ যত বেড়ে যাচ্ছে, এখান থেকে এখানে তোমার যত পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে, মানে নিউক্লিয়াসের চার্জ যত তোমার বেড়ে যাচ্ছে, তত তুমি যোজ্যতা কক্ষের যে ইলেকট্রনটা থাকবে পজিটিভ চার্জ, আর যোজ্যতা কক্ষের যে ইলেকট্রনগুলো আছে, ধরো এখানে যে ইলেকট্রনগুলো আছে, তাকে তুমি কি করছো? তোমার চার্জ বেশি, তুমি যোজ্যতা কক্ষটাকে ভালো করে নিজের দিকে টানতে পারছো না, যে পজিটিভ চার্জ তো বেশি, তাহলে টেনে কি করছো? সেটাকে কিছুটা স্মল করে দিচ্ছ। তাই যত আমাদের পর্যায় সারণীর পর্যায় বরাবর লেফট থেকে রাইটে যাব, তত আমাদের আকার কি হচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ আমাদের নিউক্লিয়াসের চার্জ তথা প্রোটনের চার্জ বৃদ্ধি পাচ্ছে। আর প্রোটনের চার্জ বৃদ্ধি পাওয়া মানে কি? সে যোজ্যতা কক্ষের ইলেকট্রনকে বেশি করে নিজের দিকে কি করছে? আকর্ষণ করছে। ক্লিয়ার? চলো নেক্সট দেখা যাক। এবার দেখো, তাহলে কি লেফট টু রাইট ইন পিরিয়ড মানে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হচ্ছে? আমাদের পারমাণবিক ব্যাসার্ধ কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। তাহলে আমাদের শ্রেণী বরাবর কি হচ্ছে? গ্রুপের ওপর থেকে যত আমরা নিচের দিকে নামছি, তত আমাদের কি হচ্ছে? বাড়ছে আকারটা। কেন? কারণ এখানে লিখবে, কারণ নতুন নতুন একটা করে কি কক্ষের সৃষ্টি হচ্ছে, নতুন করে একটি কক্ষের
কক্ষের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এটা দেখো, এটা আরো ভালো করে বোঝার জন্য দেখো, নতুন করে একটা কক্ষের সৃষ্টি হচ্ছে। এবার দেখো শ্রেণী বরাবর ধরো আমি একটা গ্রুপ নিয়ে আলোচনা করছি, ধরো আমি ক্ষার ধাতুগুলোকে নিয়ে আমি আলোচনা করছি। ঠিক আছে, লিথিয়াম, সোডিয়াম, ঠিক আছে, বলছি কি উপর থেকে নিচে আমার কি আকার বেড়ে যাবে, কেন? চলো দেখা যাক, এবারে কারণটা আমরা দেখব। লিথিয়ামে যদি আমি ইলেকট্রন বিন্যাস দেখি 1s2 2s1, তাহলে যোজ্যতা কক্ষ কোনটা কোন? শেষে বলেছি একটু আগে যে শেষের কক্ষটাই কী হবে আমাদের? যোজ্যতা কক্ষ হবে। তাহলে দেখো এবার যদি আমি যোজ্যতা কক্ষগুলোকে লিখি, একটা ট্রিক্স দেখো, 2s1, এর পরেরটা কি 3s1, 4s1, 5s1, 6s1, 7s1। তাহলে তুমি প্রত্যেকটাতে দেখছো কি 2s ছিল, ওটা ইলেকট্রন একটা করেই আছে, 2s ছিল, তারপর একটা কি হয়ে গেল 3s, তারপর একটা কি 4s, তারপর একটা কি 5s, তারপর একটা কি 6s, 7s। বোঝা যাচ্ছে? মানে নতুন নতুন করে কি একটা করে উপকক্ষের সৃষ্টি হচ্ছে। ধরো এখানে একটা ছিল, ঠিক আছে, তারপরে এই একটা আছে, আবার আরেকটা সৃষ্টি হল। এর ক্ষেত্রে ধরো সৃষ্টি হলো, বোঝা যাচ্ছে ব্যাপারটা? এর ক্ষেত্রে ধরো এই একটা, দুটো, তিনটে, এই ধরো চারটে। তাহলে তুমি দেখো যত তুমি নিচে যাচ্ছ একটা একটা করে তোমার কক্ষ সৃষ্টি হচ্ছে, মানে কি তোমার স্ট্রাকচারটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে না? আর স্ট্রাকচার বেড়ে যাওয়ার ফলে দেখো ভ্যালেন্স যে শেলটা, ভ্যালেন্স শেলটা কি আমার নিউক্লিয়াস থেকে খুব দূরে চলে যাচ্ছে না? আর দূরে যাওয়ার অর্থ কি? আকর্ষণ বল কি কমে যাও। ঠিক আছে, এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ জিনিস ব্যাসার্ধ সম্বন্ধে, তারপরে আবার আমরা এমসিকিউ করব। বলছে সমইলেকট্রনীয় ক্যাটায়নগুলির চার্জ বাড়ার সঙ্গে ব্যাসার্ধ হ্রাস পায়। আচ্ছা, ক্যাটায়নের ক্ষেত্রে ধরো, ক্যাটায়নের ক্ষেত্রে ঠিক আছে, ক্যাটায়ন, ঠিক আছে, ক্যাটায়নে কি হয় আমাদের? ক্যাটায়ন কখন সৃষ্টি হয় না? কোনো পরমাণু যদি ইলেকট্রন হারায় তখন ক্যাটায়নের সৃষ্টি হয়। তাহলে ইলেকট্রন কি, আমার একটা ধরো নিউট্রাল একটা অ্যাটম আছে, সে একটা ইলেকট্রনকে ছেড়ে দিল, তাহলে তার আকার কি হবে? যখন ইলেকট্রন হারাচ্ছে, ঠিক আছে, তখন আকার আরও ছোট হয়ে যাবে। তাহলে কি ক্যাটায়ন এর ব্যাসার্ধ ক্যাটায়নের ব্যাসার্ধ, ক্যাটায়নের ব্যাসার্ধ, ক্যাটায়নের ব্যাসার্ধ মূল পরমাণু অপেক্ষা, মূল পরমাণু অপেক্ষা, পরমাণু অপেক্ষা কম বা ছোট হয়, কম বা ছোট হয়। অর্থাৎ মূল পরমাণুর যা ব্যাসার্ধ থাকবে, ক্যাটায়ন তো ইলেকট্রন হারাচ্ছে, তা হারালে কি হবে? তার ব্যাসার্ধ কমে যাবে। এবার ধরো কেউ একটা ইলেকট্রন ছাড়ছে, তার যা ব্যাসার্ধ হবে, যে দুটো ইলেকট্রন আরও ছেড়ে দিচ্ছে তার ব্যাসার্ধ আরও কম হবে না? বোঝা যাচ্ছে? তাই এখানে আমাদের পয়েন্টটা কি বলছে, যে সম ইলেকট্রনীয় অর্থাৎ একই ইলেকট্রনীয় ক্যাটায়নগুলি চার্জ যত বাড়বে, চার্জ বাড়বে কীভাবে? পজিটিভ চার্জ, সে যত ইলেকট্রন ছাড়বে তার তত পজিটিভ চার্জ বাড়বে। কি বলছে? সম ইলেকট্রনীয় ক্যাটায়নগুলির চার্জ বাড়ার সঙ্গে ব্যাসার্ধ কী হচ্ছে? কমে যাচ্ছে। বোঝা গেল? পরের, সম ইলেকট্রনীয় অ্যানায়নগুলির চার্জ বাড়ার সঙ্গে ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এবার দেখো একটা জিনিস, ক্যাটায়ন কি, ইলেকট্রন তো লুজ করলে ক্যাটায়নের সৃষ্টি হচ্ছে, আবার ইলেকট্রন গ্রহণ করলে কি হয়? অ্যানায়ন সৃষ্টি হচ্ছে। তাহলে দেখো এটা নেক্সট, অ্যানায়ন, তাহলে অ্যানায়ন,
অ্যানায়নের ব্যাসার্ধ যেমন ক্যাটায়নের ব্যাসার্ধ মূল পরমাণু অপেক্ষা কম বা ছোট হয়, ঠিক অ্যানায়নের ব্যাসার্ধ কি মূল পরমাণু অপেক্ষা কি বড় হয়। এইটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। অ্যানায়নের ব্যাসার্ধ মূল পরমাণু অপেক্ষা বড় হয়। বোঝা যাচ্ছে? তাহলে যদি আমি ব্যাসার্ধর হ্রাসের ক্রমটা করি, মানে একটা ধরো সিস্টেমের ধরো অ্যানায়ন, ক্যাটায়ন এবং মূল পরমাণু, কি হচ্ছে একটাই পরমাণু, ধরো সে একবার কথার কথা সে একবার অ্যানায়ন হলো, সে একবার ক্যাটায়ন হলো, তাহলে ব্যাসার্ধ সব থেকে বেশি কার হবে? ক্রমটা যদি আমরা দেখি, অ্যানায়নের ব্যাসার্ধ বেশি হয় সেই পরমাণু, অ্যানায়ন। তারপর কি হবে? মূল পরমাণুর হবে, মূল পরমাণু। তারপর কি হবে? ক্যাটায়নটার হবে, ক্যাটায়নটার হবে। কারণটা কি? কেন এরকম হচ্ছে? তার পেছনে কারণটা কি? কারণটা হলো কি, অ্যানায়ন তো ইলেকট্রন গ্রহণ করছে। তা গ্রহণ করছে মানে কি, সে যত আমরা যদি বলি যে বেশি বেশি খাবার খাচ্ছে, বেশি খেলে কী হবে? তার বেশি মোটা হয়ে যাবে। আর কেউ খাবার খাচ্ছে না, একদম খাবারের ঠিকঠাক টাইমে খাবার খাচ্ছে না, তাহলে কি সে আস্তে আস্তে রোগা হয়ে যাবে। তাহলে কি অ্যানায়ন কি ইলেকট্রন বেশি নিচ্ছে, গ্রহণ করছে, তাই অ্যানায়নের ক্ষেত্রে কি আকার বড় হয়ে যাচ্ছে। মূল পরমাণু যেমন তেমন, মূল পরমাণু যদি এখন ইলেকট্রন ছেড়ে দেয় আস্তে আস্তে, তাহলে কি হবে? তার আকার আস্তে আস্তে কমে যাবে। এটাই হচ্ছে কনসেপ্ট। নেক্সট কি বলছে? সমসংখ্যক ইলেকট্রনযুক্ত পরমাণু বা আয়নের ব্যাসার্ধ পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়। ঠিক আছে, তাহলে পরমাণুর ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধের খুব গুরুত্বপূর্ণ, এটা বোঝালাম। তার সাথে কি এই দুটো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই রিলেটেড দেখা যাক আমাদের কি এমসিকিউ আছে। বলছে নিচের কোনটি আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রম? তাহলে অপশান এ দেখো, এগুলো একটু ঠিক করে নেবে, এই ফোরগুলো রাখবে না, এখানে প্লাস লিখে দেবে। ঠিক আছে, ফোরগুলো না এগুলো প্লাস করে দেবে। আচ্ছা, প্রথমে আমরা দেখে নিই কী কী আয়ন দিয়েছে। দেখো, লক্ষ্য করে দেখো, ABCDতে Al3+, Mg2+, Na+, Mg2+, Na+, Al3+, Na+, Mg2+, Al3+, এবং লাস্টের ডি দিয়েছে কি সবকটি। আগে আমি দেখে নিই যে এরা সম ইলেকট্রনীয় কিনা। প্রথমে আমি Al3+, আমাদের অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত হয়? 13টা। অর্থাৎ নিউট্রাল অবস্থায় তার ইলেকট্রনও কটা থাকবে? 13টাই থাকবে। কিন্তু এখানে কটা বার করে দিয়েছে? 3টে বার করে দিয়েছে। তাহলে ইলেকট্রন কত? 13 - 3, 10টা ইলেকট্রন থাকবে। তারপর চলে আসো Mg2+, ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 12টা। 12টা থেকে তোমার কটা বাদ দিয়ে দিয়েছে? 2টো বাদ দিয়ে দিয়েছে, 10টা। আরেকটা কি দিয়ে দিয়েছে? সোডিয়াম প্লাস। এটা খুব ভালো একটা প্রশ্ন, সোডিয়াম প্লাস। তাহলে সোডিয়ামের কটা থাকে আমার পরমাণু ক্রমাঙ্ক? 11টা থাকে। তাহলে 11 - 1, 10টা ইলেকট্রন। তাহলে দেখো এবার কি, আমার সবারই কটা ইলেকট্রন থাকছে? 10টা ইলেকট্রন। 10টা ইলেকট্রন মানে কি, এরা তিনজনই কি সম ইলেকট্রনীয় বা আইসো ইলেকট্রনিক পিসিস। এবার এদের ক্ষেত্রে আমি কি কনসেপ্ট পড়িয়েছি, যে সম ইলেকট্রনীয় ক্যাটায়নগুলির ক্ষেত্রে চার্জ বাড়ার সঙ্গে ব্যাসার্ধ হ্রাস পায়। চার্জ বাড়ার সঙ্গে ব্যাসার্ধ হ্রাস পায়। তাহলে সব থেকে এখানে বেশি চার্জ কার আছে? দেখো 3+, অ্যালুমিনিয়াম 3টে বার করছে, তাহলে কি এর চার্জ সব থেকে বেশি, তাহলে ব্যাসার্ধ সব থেকে কী হবে? ব্যাসার্ধ কম হবে। তারপর দেখো ম্যাগনেসিয়াম 2টো বার করছে, তাহলে অ্যালুমিনিয়ামের পর কার ব্যাসার্ধ হবে? ম্যাগনেসিয়ামে।
সব থেকে, আর সব থেকে বড় কার হবে? সোডিয়ামের, কারণ ও একটা বার করছে। তাহলে এই ক্রমটা আবার কিসের দিয়েছে? হ্রাসের ক্রম দিয়েছে, দেখো হ্রাসের ক্রম। তাহলে Na প্লাসের ব্যাসার্ধ কী হচ্ছে? সব থেকে বড়। Mg2 প্লাসের কী হচ্ছে? মাঝারি। আর সব থেকে ছোটো কার হচ্ছে? Al3 প্লাসে। কেন? Na প্লাস একটা ইলেকট্রন বার করেছে, ঠিক আছে, Mg2 প্লাস দুটো ইলেকট্রন বার করে দিয়েছে, আর Al3 প্লাস কি তিনটে ইলেকট্রন বার করে দিয়েছে। তাহলে আমাদের কনসেপ্টে কি বলছে? সম ইলেকট্রনীয় ক্যাটায়নগুলির ক্ষেত্রে চার্জ বাড়ার সঙ্গে ব্যাসার্ধ হ্রাস, তাহলে এর কম, তারপর সব থেকে বেশি কি এ মিডিয়ালে আছে, বোঝা গেল। তাহলে ক্রমটা কি হবে? সি। নেক্সট দেখা যাক। এবার দেখো আয়নীয় ব্যাসার্ধ হ্রাসের সঠিক ক্রম, মানে আবার কি সেই বড় থেকে ছোট দিয়েছে। হ্রাসের ক্রম মানে কি? ক্রমে হ্রাস পাচ্ছে, অর্থাৎ বড় থেকে ছোট, ঠিক আছে। চলো দেখা যাক। আবার এখানে কারা কারা দিয়েছে? F মাইনাস O2 মাইনাস N3 মাইনাসকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে। তাহলে প্রথমে দেখো F মাইনাস ফ্লুরিন, ফ্লুরিনের পরমাণু ক্রমাঙ্ক কত? ফ্লুরিনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 9। তাহলে 9 আর মাইনাস, একটা মাইনাস মানে কটা ইলেকট্রন নিয়েছে? একটা। তাহলে 9 আর 1 কটা ইলেকট্রন থাকলো? 10টা ইলেকট্রন। তারপর কি আছে? O2 মাইনাস, অক্সিজেনের কত পরমাণু ক্রমাঙ্ক? 8। 2 মাইনাস মানে কটা ইলেকট্রন নিয়েছে? দুটো, মাইনাস মানে কি? নেয়া, 10 ইলেকট্রন। তারপর কি আছে? N3 মাইনাস, 7 প্লাস 3 10টা ইলেকট্রন। তাহলে তিনজনেরই আমাদের কটা করে ইলেকট্রন হচ্ছে? 10টা করে ইলেকট্রন। 10টা করে ইলেকট্রন মানে কি? এরা সম ইলেকট্রনীয় পিসিস বা আইসোইলেকট্রনিক পিসিস। এদের ক্ষেত্রে আমরা কনসেপ্টটা কি পড়েছি অ্যানায়নদের ক্ষেত্রে? যে কি সম ইলেকট্রনীয় অ্যানায়নগুলির ক্ষেত্রে চার্জ বাড়ার সঙ্গে কি ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এবার দেখো যত নেগেটিভ চার্জ মানে কি? সে তত বেশি ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে দেখা যায় এখানে সব থেকে বেশি ইলেকট্রন গ্রহণ কে করছে? দেখো N3 মাইনাস, সব থেকে দেখো নেগেটিভ চার্জ কার বেশি? N3 মাইনাসে, মানে ওর ব্যাসার্ধ কি সব থেকে বেশি। তারপর কি O2 মাইনাস, ওর থেকে একটু ছোট। আর সব থেকে দেখো কম নেগেটিভ চার্জ কাজ আছে? একটা গ্রহণ করেছে, ফ্লুরিন। তাহলে ক্রমটা হবে সব থেকে বেশি হচ্ছে N3 মাইনাস, তারপর F মাইনাস, ও তারপর হচ্ছে কি N3 মাইনাস, O2 মাইনাস, তারপর F মাইনাস, অর্থাৎ সি। বোঝা গেল? দেখো তিনটে, দুটো, একটা, কি এরা সব আইসোইলেকট্রনিক পিসিস। নেক্সট, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধির সঠিক ক্রম। দেখো হ্যালোজেনগুলোকে দিয়ে দিয়েছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন, ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন, কোনোটিই নয়। তাহলে 17, গ্রুপ নম্বর 17তে আমাদের হ্যালোজেনগুলো থাকে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। তাহলে উপর থেকে নিচে নামলে আমরা কি পড়েছি কনসেপ্টে? ব্যাসার্ধ কি হয়? বৃদ্ধি পায়। উপর থেকে নিচে ব্যাসার্ধ কি হয়? বাড়ে। তাহলে সব থেকে বেশি কার হবে? আয়োডিন, দেন ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লুরিন। তাহলে চলো দেখা যাক প্রথমটা। দেখো ব্যাসার্ধ বৃদ্ধির ক্রম, এদিকে যখন সাইনটা যাচ্ছে একটু মাথায় রাখবে, এগুলো একটু গোলাই, এদিকে যখন সাইন যায় সেটাকে বলা হয় বৃদ্ধির ক্রম। আর যখন সাইনটা এরকম আসে, অর্থাৎ গ্রেটার দ্যান দিয়ে যখন সাইন আসে, তখন সেটা কি হয়ে যায়? হ্রাসের ক্রম হয়ে যায়। তাহলে বৃদ্ধির ক্রমে সব থেকে বেশি কার? আয়োডিনের। এই যে দেখো আয়োডিন একদম শেষে আছে হ্যালোজেনের। তারপর কি? ব্রোমিন হবে, তারপর ক্লোরিন, তারপর ফ্লুরিন। অর্থাৎ আমাদের অপশান এ হচ্ছে কি কারেক্ট অপশান। বোঝা যাচ্ছে? নেক্সট, আচ্ছা দেখো এবার ধাতব ধর্ম, পরের 8 নম্বর, ধাতব ধর্ম ও বিজারণ ক্ষমতা। ধাতব ধর্ম মানে কি? ধাতুকে। আর বিজারণ ক্ষমতা মানে কি? এক্ষুনি বিজারক নিয়ে পড়েছি। বিজারণ ক্ষমতা মানে কি? ইলেকট্রন ত্যাগ করতে পারে ভালো। যারা ভালো ইলেকট্রন ত্যাগ করতে পারে তারাই তীব্র বিজারক, আর তারাই কি? ধাতু। আবার কি? ভালো করে বলছি, আরেকবার শুনবে।
যারা ইলেকট্রন ভালো ত্যাগ করতে পারে তারাই তীব্র বিজারক আর তারাই ধাতু। আচ্ছা, পর্যায় সারণীর ধাতুগুলো কি বলছে? ধাতব ধর্ম বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায়। অর্থাৎ যদি আমি দেখি একটু পিরিয়ডিক টেবিলটা দেখো ভালো করে, আবার আমরা পিরিয়ডিক টেবিলে চলে যাব। কি বলছে? লেফট থেকে রাইটে গেলে পিরিয়ড বরাবর আমার যে মেটালিক ক্যারেক্টার বা ধাতব ধর্ম সেটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। কেন হ্রাস পাচ্ছে? দেখো বিজারণ ক্ষমতাও কি হচ্ছে? কমে যাচ্ছে। কিন্তু আবার যদি উপর থেকে নিচের দিকে যাই তত আমার কি হচ্ছে? কি ধাতব ধর্ম কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা তো জানি যে এদিকে দেখো লিথিয়াম, সোডিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এরা কি ভালো মেটাল, ঠিক আছে? এটা ইলেকট্রনকেই ত্যাগ করে দ্রুত, তাই ভালো বিজারক। কিন্তু যত আমি ডান দিকে যাচ্ছি তত আমার কি অধাতুর সংখ্যা বেড়ে যাচ্ছে। নেক্সট, তাহলে ধাতব ধর্ম বিজারণ ক্ষমতা হয়ে গেল। নেক্সট, তাহলে ধাতব ধর্মের পরে কি? অধাতব ধর্ম ও জারণ ক্ষমতা। আচ্ছা, বিজারক মানে কি? নেক্সট দেখো তাহলে অধাতব ধর্ম জারণ ক্ষমতা। তাহলে ধাতব ধর্ম কি হচ্ছে? আমাদের বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পাচ্ছে। তাহলে অধাতব ধর্ম তার বিপরীত হবে, বাম দিক থেকে ডান দিকে গেলে কী হবে? বৃদ্ধি পাবে। আর ধাতব ধর্ম কী হয়েছিল? শ্রেণী বরাবর উপর থেকে নিচে কী হয়েছিল? বৃদ্ধি পেয়েছিল। তাহলে অধাতব ধর্ম কী হবে? তার উল্টো, দেখো শ্রেণী বরাবর উপর থেকে নিচে হ্রাস পাচ্ছে। এবার দেখো তার সাথে কী হচ্ছে? জারণ ক্ষমতা। জারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা কী হয়েছিল আমাদের? বিজারক, তীব্র বিজারক মানে কি? সে তীব্র বিজারক মানে কি? সে তাড়াতাড়ি ইলেকট্রনকে ত্যাগ করতে পারবে, ঠিক আছে? আর জারক মানে কি? এবার জারণ ক্ষমতা মানে কি? সে খুব দ্রুত ইলেকট্রন গ্রহণ করতে পারবে। বোঝা গেল? এইগুলো একটু পড়ে নিও, এখান থেকে এমসিকিউ আসে, খুব আসার চান্স কম থাকে, কিন্তু যেহেতু সিলেবাসে আছে তাই আমি একটু করিয়ে দিলাম। নেক্সট দেখো আমাদের গুরুত্বপূর্ণ জিনিস, আয়োনাইজেশন পোটেনশিয়াল বা আয়োনাইজেশন এনার্জি, অর্থাৎ আয়নায়ন বিভব, ঠিক আছে? সেই বিভব আমরা কি পড়ব? দেখো পর্যায় বরাবর আগে আমরা দেখে নিই আয়নন বিভবটা কি। দেখো আগে আয়নন বিভবের ডেফিনেশনটা বোঝো। একটা পরমাণু, ঠিক আছে? ধরো এটা একটা পরমাণু, তিনটে তুমি কক্ষ দেখতে পাচ্ছ, 1 2 3, ঠিক আছে? এবার এই তিনটের কক্ষের মধ্যে ধরো ভ্যালেন্স কক্ষ কোনটা জানি আমরা? শেষে যে কক্ষটা থাকবে। বলছে যে এই ভ্যালেন্স কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বার করতে, তুমি এই ইলেকট্রনটাকে বার করতে চাও, ঠিক আছে? এই ইলেকট্রনটাকে তুমি বার করে, ধরো এই পরমাণুটার নাম কি হচ্ছে? আমি এম দিচ্ছি, ঠিক আছে? এবার তুমি এই ইলেকট্রনটাকে বার করতে চাও, তাহলে বার কি এমনি এমনি হবে? তাকে কি শক্তি দিতে হবে। তুমি সেই শক্তিটার নাম কি দিচ্ছ? আই, আয়োনাইজেশন এনার্জি। তাহলে তুমি এই এম পরমাণুটাকে শক্তি দিচ্ছ, দিয়ে ওর এই ভ্যালেন্স শেলে থাকা ইলেকট্রনটাকে কি করছো? তুমি বার করছো। তাহলে বার করে দিলে কি হবে? ও কি আর পরমাণু থাকবে? ও তো ক্যাটায়নে পরিণত হয়ে যাবে। এম তাহলে কি হয়ে যাবে? এম প্লাসে পরিণত হবে এবং তার সাথে একটা ইলেকট্রনও বেরিয়ে যাবে। তাহলে একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষের একটি ইলেকট্রনকে বার করে পরমাণুটিকে ক্যাটায়নে পরিণত করতে যে শক্তি তুমি দিচ্ছ, এই ইলেকট্রনটাকে বার করতে যে শক্তি দিচ্ছ তাকে কি বলা হচ্ছে? আয়োনাইজেশন শক্তি বা আয়নন বিভব। এবার বলছে এই শক্তির মান পিরিয়ড বরাবর অর্থাৎ পর্যায় বরাবর বাম দিক থেকে গেলে ডান দিকে, অর্থাৎ বাম থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়। কেন বাম থেকে ডান দিকে গেলে আমাদের এই শক্তিটা বৃদ্ধি পাচ্ছে? দেখো এটা যত আমি বাম থেকে ডান দিকে যাচ্ছি আমাদের স্ট্রাকচারে কি পরিবর্তন হচ্ছিল, অর্থাৎ ব্যাসার্ধ একটু আগে দেখেছি কি বাম থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ কি হচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। তাহলে যত আমরা বাম থেকে ডান দিকে যাচ্ছিলাম আমাদের ব্যাসার্ধ ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা ব্যাসার্ধ যত ছোট হয়ে যাচ্ছে শেষ কক্ষটা দেখো, তুমি বাম দিক থেকে ডান দিকে দেখো আকারটা আস্তে আস্তে ছোট হয়ে গেছে। তাহলে কি শেষ কক্ষটা কি? এখান থেকে দেখো শেষ কক্ষ আর নিউক্লিয়াসের ডিস্টেন্সটা কি? অনেক বেশি। এখানে দেখো আরেকটু কমে গেল, আর এখানে দেখো একদম কমে গেল। অর্থাৎ যত তোমার আকার ছোট হবে তত তোমার যোজ্যতা কক্ষ আর নিউক্লিয়াসের ডিস্টেন্স কি হবে? কমে যাবে।
তাহলে কমে যাওয়ার মানে কি, এখানে নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকে খুব তীব্র আকর্ষণ বল দ্বারা ধরে রাখবে না, এখানে কি ওর থেকে একটু কম ধরে রাখবে, এখানে কি আরও কম ধরে রাখবে। তাই যত তোমার আকার ছোট হচ্ছে কি হচ্ছে, নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে কি হচ্ছে, আকর্ষণ বল কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এই আকর্ষণ বল যদি বৃদ্ধি পায়, এই বলটা যদি খুব কার্যকারী হয়, তুমি যদি এই ইলেকট্রনটাকে বার করতে চাও, সহজে বার করতে পারবে? সহজে বার করতে পারবে না, তোমাকে কি অতি এনার্জি দিতে হবে এখানে, কারণ আকর্ষণ বল তো ভাঙতে হবে তো তোমাকে, তাই এনার্জি দিয়ে ভেঙে, খুব বেশি এনার্জি দিয়ে ভাঙতে হবে। কিন্তু সেকেন্ড দেখো, এটার ক্ষেত্রে কি অতটা দিতে হবে? দিতে হবে না, কারণ এখানে কি আকর্ষণ বলটা তুলনামূলকভাবে এর থেকে কি কম, আর এখানে কি এর থেকে একদম কম, এখানে তোমাকে একদম কম এনার্জি দিতে হবে। তাহলে প্রপার কারণটা কি, বাম দিক থেকে ডান দিকে আই বৃদ্ধির প্রপার কারণ কি? কারণ আমার আকার ছোট হয়, আকার ছোট হওয়ার ফলে নিউক্লিয়াস এবং যোজ্যতা কক্ষের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল তীব্র হয়, তাই জন্য ইলেকট্রন বার করতে আমার কি বেশি শক্তি দিতে হয়, এবং বেশি শক্তি দেওয়ার জন্য কি হচ্ছে, আমার আয়নাইজেশন পোটেনশিয়ালও কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল? কিন্তু গ্রুপ বরাবর আবার উপর থেকে নিচের দিকে নামলে আমাদের আই আবার কি হচ্ছে, কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে দেখো, তুমি যত গ্রুপ বরাবর ওপর থেকে নিচের দিকে নামছো, তোমার আকার কি হচ্ছে, আস্তে আস্তে কি একটু আগে পড়িয়েছে কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তা আকার যত বড় হচ্ছে, তোমার নিউক্লিয়াস এবং যোজ্যতা কক্ষের ইলেকট্রনের মধ্যে ডিস্টেন্স কি হচ্ছে, বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। তা যত ডিস্টেন্স বাড়ে আকর্ষণ তত কি হয়, কমে যায়। তা আকর্ষণ যত কমে যায়, তুমি ওই ইলেকট্রনটাকে বার করতে গিয়ে তুমি অল্প এনার্জি দেবে, বেরিয়ে যাবে। ধরো এখানে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, এখানে একটা ইলেকট্রন আছে, আর ধরো এখানে একটা ইলেকট্রন আছে, আমি প্রথমটা শেষটা নিয়ে ভাবছি। এখানে দেখো নিউক্লিয়াস ইলেকট্রনের মধ্যে ডিস্টেন্স কত কম, তাহলে আকর্ষণ বল এখানে কি হবে, আকর্ষণ বল খুব তীব্র একটা আকর্ষণ বল হবে। তাহলে তুমি এখানে কি ইলেকট্রনকে কি সহজে বার করতে পারবে? পারবে না। কিন্তু দেখো এখানে ডিস্টেন্স কত বেশি, আকর্ষণ বল কম, তুমি সহজেই ইলেকট্রনকে বার করতে পারবে। তাহলে এখানে আমি কি বলতে পারি, আই বেশি, মানে এনার্জি বেশি দিতে হবে, আই বেশি। আর এখানে কি আই কম। বোঝা গেল? এবার দেখো কিছু কারণ দিয়েছে, যেই কারণগুলো খুবই গুরুত্বপূর্ণ। এক্ষুনি বুঝিয়েছি যে ব্যাসার্ধ কম হলে আই কী হয়, বৃদ্ধি পায়, যে এক্ষুনি বোঝালাম। ব্যাসার্ধ যত কম হবে, আবার বলছি, ডিস্টেন্স নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে তত কম হবে, আকর্ষণ বল বেশি হবে, আই বেশি হবে, এটাই বলেছে এখানে। বলছে আবরণী ক্ষমতা বৃদ্ধি পেলে আই কম হয়। আবরণী ক্ষমতা কি, আবরণী ক্ষমতার ক্রম কি আমরা পড়েছি পরমাণু স্ট্রাকচারে, এস এর বেশি, তারপর পি এর, তারপর ডি এর, তারপর এফ, ঠিক আছে। তাহলে যার আবরণী ক্ষমতা বেশি তার কি আই কম, তাহলে এখানে কি বলতে পারি আমরা, এস এর আই কম, তারপর পি এর, তারপর ডি এর, তারপর এফ এর আই তথা আয়নাইজেশন এনার্জি বা আইপি, আয়নাইজেশন পোটেনশিয়াল। সেকেন্ড হলো থার্ড, পূর্ণ বা অর্ধপূর্ণ উপকক্ষের সুস্থিতি বেশি বলে আই বেশি। এবার দেখো হাফ ফিল্ড বা ফুল ফিল্ড যাদের থাকবে, ধরো যে সকল পরমাণুর ধরো পিতে আছে, পিতে হাফ ফিল্ড মানে কটা, পিতে ফুল ফিল্ড মানে 6টা ইলেকট্রন, আর হাফ ফিল্ড মানে কটা, 3টে ইলেকট্রন। ডিতে হাফ ফিল্ড মানে কি 5টা ইলেকট্রন, ফুল ফিল্ড মানে 10টা ইলেকট্রন। এইরকম কন্ডিশনের ক্ষেত্রে কি পরমাণুগুলো খুব সুস্থিতি অর্থাৎ খুব স্টেবল কনফিগারেশন লাভ করে, তারা চায় না যে তাদের এই অবস্থাটা নষ্ট হোক, তাই জন্য কিন্তু এদের আই অনেক বেশি। মানে ধরো কোনো একটা পরমাণু, ঠিক আছে, সে ধরো পিতে আছে, ধরো সাপোজ নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, 1s2 2s2 2p3, তুমি পিটা নাইট্রোজেনের কি দেখতে পাচ্ছ, পিটা আমার 6টার জায়গায় 3টে আছে, অর্থাৎ হাফ ফিল্ড আছে। এই অবস্থায় নাইট্রোজেন কি অত্যন্ত স্টেবল থাকে, নাইট্রোজেন চায় না যে তার এই ইলেকট্রন বিন্যাসটা কিছুভাবে নষ্ট হোক। তাই এই ক্ষেত্রে তোমাকে যদি এটা নষ্ট করতে হয়, কি করতে হবে, তোমাকে অনেক বেশি শক্তি দিয়ে নাইট্রোজেনের 2p থেকে একটা ইলেকট্রনকে কি বার করতে হবে। তাই কি বলছে, পূর্ণ বা অর্ধপূর্ণ
উপকক্ষের সুস্থিতি বেশি বলে আই বেশি হয়। ঠিক আছে, লাস্ট দেখো কি বলছে একটা, নোবেল গ্যাসগুলির আই সর্বাধিক এবং ক্ষার ধাতুগুলির আই সর্বনিম্ন। দেখো নোবেল গ্যাসগুলো তোমরা দেখবে সবাই আমরা কি জানি, আমরা ক্লাস 10এও পড়েছি কি নোবেল গ্যাসগুলির যে অষ্টক সর্বদা কী থাকে, পূর্তি থাকে। তাহলে অষ্টক পূর্তি মানে কি, স্টেবল, তো সে চাইবে তার সেই স্টেবিলিটিটা নষ্ট করতে চাইবে না কখনো। তাই জন্য কি বলছে, নোবেল গ্যাসগুলির আই সর্বাধিক এবং ক্ষার ধাতুগুলির আই কি কম। বোঝা গেল? নেক্সট, তাহলে আইর কনসেপ্ট দিয়ে এবার দেখো কিছু আমাদের এমসিকিউ এসছে। বলছে কোনটির আই সর্বোচ্চ। ঠিক আছে, দেখো এখানে এমজি প্লাস, সিতে দিয়েছে Mg2+, ডিতে দিয়েছে সবগুলি সমান। তাহলে আমরা একটু ইলেকট্রন বিন্যাস করে দেখে নিই। ম্যাগনেসিয়াম 12, 1s2, 2s2, 2p6, 3s2। ঠিক আছে, এবার দেখো তুমি যদি দুটো বার করে দাও, প্রথমে আমি Mg+ বার করছি। ওকে, Mg+, ঠিক আছে, Mg+-এর যদি আমি বার করি একটা বার হবে, 1s এ থাকছে, 2s এ থাকছে, 2p6, তাহলে এটা তখন একটা বার করলে কি হবে, 2 থেকে 3s1 হয়ে যাবে। তারপর কি Mg2+, Mg2+ কি হচ্ছে 1s2, 2s2, 2p6, মানে এবার কি 3s1 হলো একটা বেরিয়ে গেছে, এবার যদি আমাদের কি 3s থেকে দুটোই বেরিয়ে যাবে, তাহলে কি 3s আর থাকবে না। এবার তুমি দেখো এই তিনজনের মধ্যে সব থেকে বেশি হবে Mg2+-এর। কেন? এক্ষুনি বলেছি ফুলফিল হাফ ফিল্ডের কনসেপ্ট। এখানে তুমি টুপিটাকে কি দেখতে পাচ্ছ, ভর্তি আছে। এবার তোমার মনে প্রশ্ন আছে যে 3sও তো ভর্তি আছে, 3s-এর থেকেও, কারণ এক্ষুনি আবরণী ক্ষমতার কনসেপ্টে পড়িয়েছি 3s-এর আবরণী ক্ষমতা বেশি, তাই জন্য কিন্তু কি 3s-এর আই কম। আবার 2p মানে p এর আবরণী ক্ষমতা কিন্তু s-এর থেকে কম, তাই এর আই বেশি। ঠিক আছে, তাই 2p6 6টা ইলেকট্রন দিয়ে সে ফুলফিল আছে, এ 2টো ইলেকট্রন দিয়ে ফুলফিল আছে, তাই 6টা ইলেকট্রন দিয়ে ফুলফিল করে ও কি চাইবে যে ওর একটা ইলেকট্রন হারিয়ে আনস্টেবল হয়ে যাক। তাই এই ক্ষেত্রে ওকে যদি হারাতে হয় কি অত্যাধিক এনার্জি দিতে হবে, তাই কি এর আই বেশি, তারপর হচ্ছে এর, তারপর হচ্ছে এর। ঠিক আছে, তাই অপশন কোনটা হবে, Mg2+। নেক্সট বলছে নিচের কোনটি আই এর সঠিক ক্রম বেরিলিয়ামের বর্ণনার থেকে বেশি। ঠিক আছে, এটা Cl হবে, Cl এর বেশি, এটা সঠিক ক্রম 9 হবে। ঠিক আছে, এখানে একটু 9 করে দেবে, সঠিক ক্রম 9। ঠিক আছে, দেখো বেরিলিয়াম আর বোরনের মধ্যে যদি আমরা দেখি, বেরিলিয়ামের 1s2, 2s2, ঠিক আছে, আর বোরনের যদি আমরা দেখি 1s2, 2s2, 2p1। দেখো পিটা কিন্তু এখানে ফুলফিল হচ্ছে না, আংশিক পূর্ণ হচ্ছে, কিন্তু 2sটা কি তোমার 2sটা পরিপূর্ণ আছে, তাই এটাও ঠিক ক্রম আছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট সোডিয়াম আর লিথিয়াম। উপর থেকে নিচে নামলে বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে নামলে আই কি হয়, হ্রাস পায়। তাহলে এখানে কি বলছে, সোডিয়ামে লিথিয়ামের থেকে বেশি, সোডিয়াম তো লিথিয়ামের পরে অবস্থান করে, তাহলে এই ক্রমটা কিন্তু এখানে ভুল আছে। ঠিক আছে, এটা ভুল ক্রম। আচ্ছা নেক্সট দেখো বলছে নাইট্রোজেনের অক্সিজেনের থেকে বেশি, এটা একটু চেক করে নিই। নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p3, আর অক্সিজেন 1s2, 2s2, 2p4। দেখো পিতে 6টা ভরে, প্রথমে আমি ক্লাসে বলেছি, তাহলে ওর হাফ ফিল্ড মানে কত, 3টে। দেখো নাইট্রোজেনের কি 3টে আছে, অক্সিজেন দেখো 4টে, অর্থাৎ আংশিক পূর্ণ আছে, তাহলে অবশ্যই নাইট্রোজেনের বেশি হবে। আর ক্লোরিনের ব্রোমিনের থেকে বেশি হয়, আমরা জানি ফ্লোরিন, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপর আয়োডিন থাকে। তাহলে দেখো উপর থেকে নিচে কী হয়, হ্রাস পায়, তাহলে হ্রাস পেলে কি অবশ্যই ক্লোরিনের
বেশি হবে ব্রোমিনের থেকে, তাহলে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে ভুল কোনটা? সঠিক অপশন বলছে সঠিক ক্রম নয়, তাহলে এটা হবে, ঠিক আছে। নেক্সট দেখো, ইম্পর্টেন্ট, তাহলে এমসিকিউগুলো প্র্যাকটিস হচ্ছে কনসেপ্টের ভিত্তিতে, তাতে তোমাদের অন্য কিছু আসলেও যদি তোমরা কনসেপ্টটা ঠিক রাখো তাহলে কিন্তু পেয়ে যাবে। নেক্সট দেখো, ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি যেটাকে বলা হয়। ইলেকট্রন আসক্তি জিনিসটা কি? ঠিক আয়নন বিভবের বিপরীত জিনিস হচ্ছে কি ইলেকট্রন আসক্তি আমরা বলতে পারি। কি দেখো, ইলেকট্রন আসক্তি জিনিসটা কি? দেখো, আয়নন বিভবে আমাদের কি হয়েছিল, ইলেকট্রনকে আমরা শক্তি দিয়ে বার করেছিলাম। এবার কি যোজ্যতা কক্ষে একটা আমার কি ইলেকট্রন যোগ করতে হবে, ঠিক আছে। ইলেকট্রন আসক্তি মানে কি, যোজ্যতা কক্ষে একটি ইলেকট্রন যোগ করে, তাহলে আগেরটাতে আইতে অর্থাৎ আয়নাইজেশন পোটেনশিয়ালে কি ইলেকট্রন বার হচ্ছিল, ইলেকট্রন বার হলে সেটা কিসে পরিণত হচ্ছিল, ক্যাটায়নে, যোগ করে অ্যানায়নে পরিণত করতে। অ্যানায়নে পরিণত করাকে ইলেকট্রন আসক্তি বলে। বোঝা যাচ্ছে? তাহলে ইলেকট্রন আসক্তি কি, কোনো একটা পরমাণুর যোজ্যতা কক্ষে একটা ইলেকট্রনকে যোগ করাটাই হচ্ছে কি ইলেকট্রন আসক্তি, ঠিক আছে। এবার দেখো এর সম্বন্ধিত আমাদের কি কি কারণ আছে দেখা যাক। নিউক্লিয়াসের আধান বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। কেন? নিউক্লিয়াসের আধান বৃদ্ধির সাথে কিসের সম্পর্ক ইলেকট্রন আসক্তি? তুমি একটা জিনিস ভালো করে বোঝো, যত তোমার এই সেন্টারে নিউক্লিয়াসের চার্জটা যত বেশি হবে, ঠিক আছে, ধরো সেন্টারে আমার নিউক্লিয়াসের চার্জ বা আধান, চার্জ বা আধান যত বেশি হবে, ইলেকট্রন আসক্তি মানে কি ইলেকট্রনকে নিয়ে আনা, চার্জ বেশি, পজিটিভ চার্জ বেশি, সে তত কি নেগেটিভ চার্জকে কি করতে আকর্ষণ করতে পারবে। তাই কি বলছে, চার্জ বা আধান যত বেশি হবে ইলেকট্রন আসক্তি তত বেশি হবে। বোঝা যাচ্ছে? নেক্সট, পরমাণুর আকার বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। এবার দেখো, ধরো পরমাণুর, আমি ধরো এখানে বোঝাচ্ছি, ধরো পরমাণুর আকার, ঠিক আছে, বৃদ্ধি পাচ্ছে, তত কি বলছে আমাদের ইলেকট্রন আসক্তি হ্রাস পাচ্ছে। কেন হ্রাস পাচ্ছে? তুমি দেখো সেন্টার থেকে কি হচ্ছে, সেই যোজ্যতা ইলেকট্রনটা কি হচ্ছে, আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে না, যাকে তুমি গ্রহণ করবে, অনেক তো ডিস্টেন্স, আকর্ষণ বলতে আর কাজ করবে না। কি বলছে, পরমাণুর আকার যত আমার বৃদ্ধি পাচ্ছে তত নিউক্লিয়াসের চার্জ তো আর কাজ করবে না, তাই জন্য কি হচ্ছে, আই কি হচ্ছে, কমে যাচ্ছে। নেক্সট, অর্ধপূর্ণ পরমাণু বা পরিপূর্ণ পরমাণুর ইলেকট্রন আসক্তি কী হয়, হ্রাস পায়। অর্থাৎ আইতে আমাদের যখন হাফ ফিল্ড বা ফুলফিল ছিল
তখন আমাদের কি হচ্ছিল, সেটা আই কিন্তু বেশি হচ্ছিল। কিন্তু এবার ইএ অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে বা ইলেকট্রন গেইন এনথ্যালপির ক্ষেত্রে কি ব্যাপারটা ঠিক উল্টো। যদি তোমার ফুলফিল্ড বা হাফ ফিল্ড অরবিটাল থাকে তখন তার কি হচ্ছে, ইলেকট্রন আসক্তি কী হবে, কমে যাবে। বোঝা গেল? দেখো একটু টেবিল ফর্মে, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, আর উপর থেকে নিচে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। বোঝা গেল? আচ্ছা এবার দেখো কিছু ব্যতিক্রম আমাদের জানতে হবে। সেটা কি, সব থেকে পর্যায় সারণীর মাথায় রাখবে, সব থেকে যে যার ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি সেটা হচ্ছে কি ক্লোরিনের। ক্লোরিনের ফ্লুরিনের থেকে বেশি, সালফার, এরা কিন্তু একই শ্রেণীর মৌল, কিন্তু এখানে ব্যতিক্রম দেখা যায় কি সালফারের অক্সিজেনের থেকে বেশি, ফসফরাসের নাইট্রোজেনের থেকে বেশি। এবার তোমাদের মনে হতে পারে যে কেন এই ব্যতিক্রম দেখা যায়, আমি একটার কারণ দিয়ে বোঝাচ্ছি, বাকিগুলো ঠিক সেই কারণ। কেন ক্লোরিনের, এটা প্রশ্নও আসতে পারে এমসিকিউতে, আগে এমনি ব্যাখ্যামূলক প্রশ্নতে আসতো, কিন্তু সেমিস্টারের পর এমসিকিউতে এসছে অনেক স্কুলে, যে ক্লোরিনের কেন ইলেকট্রন আসক্তি, কেন ফ্লুরিনের থেকে বেশি, এরকম থাকে তো, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, হিসাব মতো উপর থেকে নিচে হ্রাস পায়, তাহলে ক্লোরিনের কম হওয়া উচিত, ফ্লুরিনের বেশি হওয়া উচিত। কিন্তু সেটা অন্য ঘটনা দেখা যায়, কি ফ্লুরিনের কম ক্লোরিনের বেশি। কেন? দেখো প্রথম কথা, আকার কি, ফ্লুরিনের আকার ছোট, ক্লোরিনের আকার ফ্লুরিনের থেকে বড়। এবার ইলেকট্রন আসক্তির কনসেপ্ট মানে কি, ইলেকট্রনকে গ্রহণ করা, একটু আগেই বলেছি। তাহলে যদি ইলেকট্রন গ্রহণ করে, এও ইলেকট্রন গ্রহণ করলো, ঠিক আছে, অনেক ধরো ইলেকট্রন গ্রহণ করলো। ফ্লুরিন, ক্লোরিন, তাহলে কি ফ্লুরিনের আকার ক্লোরিনের থেকে ছোট। এবার ধরো দুজনেই ইলেকট্রন আসক্তি আমরা একটা তুলনা করছি, এই ইলেকট্রন গ্রহণ করলো, এও ইলেকট্রন গ্রহণ করলো। আচ্ছা একটু লক্ষ্য করে দেখো, এর আকার ছোট হওয়ার জন্য এই যে ইলেকট্রনগুলো গ্রহণ করছে, ইলেকট্রনগুলো সব কাছাকাছি অবস্থান করে ফেলছে না, তাই না? কাছাকাছি অবস্থান করে ফেলছে মানে কি, তাদের মধ্যে সমচাস্ত নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জ কী হবে, বিকর্ষণ কী হবে, বেশি হবে, একটা আনস্টেবল কন্ডিশনের সৃষ্টি হবে, কারণ কি আকার ছোট। কিন্তু এখানে ক্লোরিনের কি আকার বড়, তাই ও যত ইলেকট্রন নিচ্ছে কি হচ্ছে, এখানে যতটা রিপালশন ঘটছে এখানে কিন্তু সেই রিপালশনটা বা বিকর্ষণ বলটা কিন্তু কাজ করছে না। বোঝা যাচ্ছে? তাই ক্লোরিনের ইলেকট্রন আসক্তি, ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি কি ফ্লুরিনের থেকে বেশি, তাহলে কি কারণটা কি বলবে, ক্লোরিনের অনেক ফ্লুরিনের থেকে আকার বড়, তাই ও ইলেকট্রন গ্রহণ করলেও ক্লোরিনের ইলেকট্রনগুলির মধ্যে কোনো বিকর্ষণ বল কাজ করে না। কিন্তু ফ্লুরিনের তো আকার ছোট আকার, অনেক ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রনগুলি বেশি কাছাকাছি থাকছে, তাহলে কাছাকাছি থাকার ফলে কি হচ্ছে, কি রিপালশন ফোর্সটা কি হচ্ছে, বেশি হচ্ছে। নেক্সট দেখো, তাহলে ব্যতিক্রম বাকি এই যে সালফারের, অক্সিজেনের বা ফসফরাস নাইট্রোজেনের একই ইয়েতে আমরা ব্যাখ্যা করতে পারবো। দেখো আবার প্রশ্ন, ইলেকট্রন আসক্তির থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের জানা দরকার। বলছি ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম, 4টে অপশান দিয়ে দিয়েছে, দেখো এ বি সি ডি। কী করে বুঝবো? দেখো ক্লোরিন আছে, যেখানে ক্লোরিনের সব থেকে বেশি হবে সেই ক্রমটাই সঠিক হবে, কারণ কি ক্লোরিন পর্যায় সারণী হাইলি ইলেকট্রো অ্যাফিনিটি এলিমেন্টস, ঠিক আছে, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি হয়। তাহলে অপশান এতে কি বলছে, ক্লোরিন, তারপর ফ্লুরিন, তারপর সালফার, তারপর অক্সিজেন। অপশান বিতে বলছে কি ক্লোরিন, সালফার, অক্সিজেন, নাইট্রোজেন।
অপশান সিতে দেখো কি বলছে, অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন, সালফার। অপশান ডিতে কি বলছে, নাইট্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, সালফার। আমি এক্ষুনি বলেছি যে ক্লোরিনের যেখানে বেশি হবে সেই অপশানটাই হবে। তো দেখো ক্লোরিনের সব থেকে বেশি কোথায় হচ্ছে, এখানে এই দুটো অপশানের মধ্যে হচ্ছে ClFSO অ্যান্ড ClSON। তাহলে এই অপশানটা যেহেতু ক্লোরিনের পরে ফ্লোরিনের আসছে, তাহলে এই অপশানটাই কারেক্ট অপশান। নেক্সট দেখো, ইলেকট্রন গ্রহণ এনথ্যালপির সঠিক ক্রম। আবার দেখো কি দিয়েছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন, ফ্লুরিন, আয়োডিন, ফ্লুরিন, ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন। তাহলে চলো দেখা যাক, হ্যালোজেন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, এক্ষুনি আমরা জেনেছি কারণ সহ যে ক্লোরিনের বেশি হয়। তাহলে আমরা ক্রমটা করলে কি হবে, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা কি হ্রাসের ক্রম? তাহলে দেখো এই অপশানটা আছে এখানে কোথায়, ক্লোরিন, তারপর ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, এটা। ঠিক আছে, এগুলো একটু এল করে নিও। নেক্সট দেখো, নেক্সট খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতাটা কি, ধরো এ আর বি আমার দুটো পরমাণু একটা বন্ধনের মাধ্যমে আছে। আচ্ছা, একটা বন্ধন মানে এখানে আমার কটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে আর এখানে একটা ইলেকট্রন আছে। তড়িৎ ঋণাত্মকতা মানে কি, সেই বন্ধনের ইলেকট্রনটাকে নিজের দিকে টানা। ঠিক আছে, বন্ধন জোড়ের ইলেকট্রনকে নিজের দিকে টানা, বন্ধনের ইলেকট্রনকে বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে টানায়, সেটাই হচ্ছে কি আমাদের তড়িৎ ঋণাত্মকতা। তাহলে একটু ভালো করে দেখবে, কে বেশি টানতে পারবে একটা ইলেকট্রনকে, যার নিউক্লিয়াসের চার্জ বেশি। তাহলে নিউক্লিয়াসের চার্জ আবার কি করে বেশি, আমরা কি করে বুঝবো, যত আকার ছোট হবে তত তার নিউক্লিয়াসের চার্জ কি হবে, বেশি হবে। তাহলে কি বলছে, বাম দিক থেকে ডান দিকে গেলে পর্যায় বরাবর, বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। কারণ কি, আকার ছোট, আকার ছোট মানে কি প্রোটনের চার্জ তথা নিউক্লিয়াসের চার্জ বেশি, নিউক্লিয়াসের চার্জ মানে কি ধনাত্মক চার্জ, যত তোমার ধনাত্মক চার্জ বেশি হবে তত তুমি ইলেকট্রনকে কি নিজের দিকে টানতে পারবে। আর উপর থেকে নিচে কি হয়, শ্রেণী বরাবর উপর থেকে নিচে, শ্রেণী বরাবর উপর থেকে নিচে কি হয়, সেটা হ্রাস পায়। কেন হ্রাস পায়, আকার বড়, আকার বড় মানে কি প্রোটনের চার্জ কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে। বোঝা গেল। নেক্সট, এগুলো একটু সেল করে দেবে। তাহলে দেখো এই এমসিকিউটা কমেন্টে জানাবে, বা এই এমসিকিউটা তোমাদের HW থাকলো, দেখবো কে কে করতে পারে, বা কমেন্টে জানাবে। ঠিক আছে, এতগুলো আমি করে দিয়েছি, এটা HW থাকুক, তোমরা বা কমেন্টও জানাতে পারো। বলছে যে তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম নয়, ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন, অপশান বি কার্বন গ্রেটার দেন ফসফরাস, অপশান সি নাইট্রোজেন গ্রেটার দেন ক্লোরিন ইলেকট্রোনেগেটিভিটির ভিত্তিতে, অপশান ডি অক্সিজেন গ্রেটার দেন ক্লোরিন। এটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, এতগুলো আমি করে দিয়েছি, একটা HW সেটা কমেন্টে জানিয়ে দেবো ভিডিওটা দেখার পর। নেক্সট, এবার দেখো আরেকটু শেষের কয়েকটা জিনিস। 13 ধাতব গুণ বাড়লে ধাতব অক্সাইডের ক্ষারকীয়তা বাড়ে বা ক্ষারীয়তা বৃদ্ধি পায়। অর্থাৎ কোনো অক্সাইডের যত সে ভালো ধাতু হবে তার ক্ষারীয়তা বা ক্ষারকীয়তা বা বেসিসিটি কী হবে, তত বেশি হবে। ধাতব গুণ
বাড়লে ধাতব অক্সাইডের ক্ষারীয়তা কি হয়? বৃদ্ধি পায়। আবার কি বলছে? অধাতব গুণ বাড়লে, ধাতব গুণ বাড়লে কি হয়? ক্ষারীয়তাটা বাড়ছে। আর অধাতব গুণ বাড়লে কি হচ্ছে? আম্লিকতা বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল? নেক্সট, বোঝা যাচ্ছে এটা? নেক্সট দেখো, নির্দিষ্ট মৌলের অক্সাইড যৌগের ক্ষেত্রে, নির্দিষ্ট মৌলের ধরো অক্সাইড থাকছে, তা একটা কোনো নির্দিষ্ট মৌল তার অক্সাইড যৌগ মানে অক্সিজেন দিয়ে যে যৌগগুলো তৈরি হয়, নির্দিষ্ট মৌলের অক্সাইড যৌগের ক্ষেত্রে মৌলের জারণ সংখ্যা, তোমরা প্রথম এটার সঙ্গে পরিচিত হবে। সেমিস্টার 2তে একটা জারণ সংখ্যার একটা চ্যাপ্টারও আছে, রেডক্স রিয়াকশন বলে, তখনও পড়াবো, কিন্তু এখানে একটু জেনে নাও। জারণ সংখ্যা বৃদ্ধি বা পরমাণু প্রতি অক্সিজেন পরমাণুর সংখ্যা বৃদ্ধি পেলে আম্লিকতা বৃদ্ধি পায়। অর্থাৎ ধরো নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে জারণ সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হচ্ছে? আমাদের তার আম্লিকতাও কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আমরা কোশ্চেন দেখবো একটু পরে, তখন আরো ভালো করে বুঝবে। নেক্সট দেখো, কর্ণ সম্পর্ক। দেখো কিছু কিছু এখান থেকে যেটা দিয়েছি আসলে এমসিকিউ এর মধ্যেই আসবে। কর্ণ সম্পর্ক কি? দেখো প্রথম গ্রুপের লিথিয়াম, দেখো দিয়ে দিয়েছে কি লিথিয়াম কার সাথে কর্ণ সম্পর্ক দেখায়? ম্যাগনেসিয়ামের সঙ্গে। বেরিলিয়াম কার সাথে? এটাই এমসিকিউ আসবে কিন্তু। বেরিলিয়াম কার সাথে কর্ণ সম্পর্ক দেখায়? অ্যালুমিনিয়ামের সঙ্গে। বোরন কার সাথে কর্ণ সম্পর্ক দেখায়? সিলিকনের সাথে। অর্থাৎ লিথিয়াম আর ম্যাগনেসিয়াম কর্ণ সম্পর্ক দেখায়, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম কর্ণ সম্পর্ক দেখায়, আর কি বোরন সিলিকন কি কর্ণ সম্পর্ক দেখায়। অ্যাকচুয়ালি এই কর্ণ সম্পর্ক জিনিসটা কি? কর্ণ সম্পর্ক মানে কি? যারা কর্ণ সম্পর্কে সম্পর্কিত আছে, যখন ধরো লিথিয়াম ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম, বোরন সিলিকন, এদের অনেক রাসায়নিক ধর্মের মিল দেখা যায়, অনেক রাসায়নিক ধর্মের কি মিল দেখা যায়, তাই এদেরকে কি বলা হচ্ছে? এরা কর্ণ সম্পর্কে সম্পর্কযুক্ত আছে। ঠিক আছে, এমসিকিউ তোমাদের এখান থেকে কেমন আসতে পারে? যে নিচের লিথিয়ামের সঙ্গে, ধরো আমি একটা এমসিকিউ দিচ্ছি, ঠিক আছে, লিথিয়ামের সঙ্গে কর্ণ সম্পর্ক দেখায়, লিথিয়ামের সঙ্গে কর্ণ সম্পর্ক দেখায় অপশান এ সিলিকন, অপশান বি কার্বন, অপশান সি ম্যাগনেসিয়াম, অপশান ডি অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এইরকম প্রশ্নই আসবে। ঠিক আছে, এর বাইরে প্রশ্ন আসবে না। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ, এইটুখানি জানলেই হয়ে যাবে। লিথিয়ামের সঙ্গে কর্ণ সম্পর্ক কার দেখা যাচ্ছে? ম্যাগনেসিয়ামের। ঠিক আছে, দেখো নেক্সট, লাস্ট আমাদের পিরিয়ডিক টেবিলের লাস্ট যে কনসেপ্ট, সেটা কি? 101 থেকে 118 অবধি মৌলগুলির কি আইইউপিএসি নামকরণ। ঠিক আছে, তার জন্য আমাদের কিছু জেনে নিতে হবে। তোমরা অর্গানিকে যেমন পড়েছো, একটা থাকলে মিথ হয়, দুটো থাকলে ইথ হয়, তিনটে থাকলে প্রোপ, চারটে থাকলে বিউট, পাঁচটা থাকলে পেন, ছটায় হেক্স, সাতটা হেপ্ট, আটটা অক্ট, নটায় নন, 10টায় ডেক। এখানে একটু আলাদা হয়। এখানে কি হয়? 0 ডিজিট থেকে শুরু হয়। 0 থাকলে আমরা কি লিখি? নীল। 0 থাকলে হচ্ছে কি নীল হয়। 1 থাকলে আন, 2 থাকলে বিআই, 3 থাকলে ট্রাই, 4টে থাকলে হচ্ছে 4কে বলা হয় কোয়াড, 5কে বলা হয় পেন্ট, 6কে বলা হয় হেক্স, 7কে বলা হয় সেপ্ট, 8কে বলা হয় অক্ট, 9কে ই ডবল এন। বোঝা গেল? এবার দেখো এখানে সাফিক্স খুব সহজ, দেখো এক্ষুনি করাচ্ছি, বুঝতে পারবে। সাফিক্স হিসাবে আইইউএম যোগ করা হয়। ঠিক আছে, তাহলে ধরো আমরা মনে করি তোমাকে প্রশ্ন দিল
তোমাকে একটা প্রশ্ন দিল যে 101 মৌলটির 101 মৌলটির আইইউপিএসি কি হবে? আইইউপিএসি নামকরণ কি হবে? চলো দেখে নাও, খুব সহজ, এবং আমি এর সংকেতটাও দেখিয়ে দেবো, সংকেতটাও জানতে হয়। তাহলে 1 ডিজিটের জন্য কি লিখি আমরা? ইউএন, বোঝা গেল। 0 জন্য আমরা কি লিখি? দেখো 1-এর জন্য কি লিখলাম? আন। 0-এর জন্য কি লিখব? নীল। হলো? 1-এর জন্য আন, 0-এর জন্য কি? নীল। তারপরে আবার কি ডিজিট আছে? 1-এর জন্য আবার কি লিখবো? আন। হলো? শেষে সাপেক্স হিসেবে আমরা কি করব? আই ইউএম যুক্ত করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো কি হচ্ছে, আন, নীল, আনিয়াম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নাম 101 মৌলটির আইপিএসি নাম। 1-এর জন্য আন, 0-এর জন্য নীল, এবং 1-এর জন্য আবার আন, লাস্টে শেষে আমরা কি করব? সাপেক্স হিসেবে শুধু আইইউএম কথাটি কি করব? যোগ করে দেবো, বোঝা গেল? এবারে সংকেতটা আমরা কি করে বার করব? সংকেত পরীক্ষায় আসে, সংকেতটা দেখে নাও। এর সংকেত আমরা কি করে বার করব? আচ্ছা, আন, প্রথমে এই যে আন লিখেছি 1-এর জন্য, এর প্রথম লেটারটা কি? ইউ। হলো? তারপর নীল, নীলের প্রথম লেটারটা কি আসছে? এন। তারপর কি? আন, তার প্রথম লেটারটা কি আবার? ইউ। তাহলে কি এটা হচ্ছে সংকেত। এই আইটা কেউ নেবে না, ঠিক আছে? এটা জাস্ট নামের সময় লিখবে, কিন্তু সংকেতের সময় এটা লিখবে না। সংকেতের সময় সংকেতের সময় লিখবে না, ঠিক আছে? তাহলে চলো দেখা যাক আর কোশ্চেন আছে কিনা কোনো। দেখো দুটো কোশ্চেন দিয়েছে, আম্লিকতার সঠিক ক্রম, ঠিক আছে? Cl2O7, SO3, P2O5, Al2O3, মানে একই মৌলের অক্সাইডগুলো দিয়ে দিচ্ছে। কী করে কোশ্চেনটা সলভ করবো ভালো করে দেখো। আমি লিখছি Cl2O7, ঠিক আছে, SO3, P2O5 অর্থাৎ ফসফরাস পেন্টা অক্সাইড, নেক্সট Al2O3। Al2O3 কি করে করব আমরা? দেখো প্রথমে Cl2O7 এর কথায় আমরা আসা যাক। এগুলোর ক্ষেত্রে কি আমরা জারণ সংখ্যা বার করা শেখো। জারণ সংখ্যা তোমাদের চ্যাপ্টার আছে, এখানে আমার যেটুখানি দরকার আমি বলে দিচ্ছি, শুধু মাথায় রাখবে, এখানে লিখে দিচ্ছি। যখন আমাদের সেমিস্টার 2-তে 11-এ জারণ সংখ্যা চ্যাপ্টার আছে তখন আরও গভীরে পড়বে, এখানে যেটুখানি দরকার সেটুখানি জেনে রাখো। অক্সিজেনে শুধু লাগবে অক্সিজেনের জারণ সংখ্যা, জারণ সংখ্যা -2 হয়, ঠিক আছে? তাহলে এবার আমরা কি এক একটার করে জাস্ট এইটুখানি জেনে রাখলেই হবে তোমাদের, কারণ অক্সাইডেরই বার করতে দেবে, আর কিছু তো নেই। তাহলে এবার এক একটার করে বার করবো। কী করে নিয়মটা একটু ভালো করে দেখো, বীজগাণিতিক নিয়ম। ক্লোরিনের জারণ সংখ্যা আমি ধরে নিচ্ছি কি লেট, ক্লোরিনের জারণ সংখ্যা x, ঠিক আছে?
তাহলে একটা ক্লোরিনের এক্স হচ্ছে, কটা ক্লোরিন আছে এখানে তোমার? দুটো ক্লোরিন। তাহলে দুটো ক্লোরিনের জন্য কি হবে তোমার? 2x, একটা তুমি এক্স ধরে নিয়েছো, 2x, তারপর কি করবি? যোগ দিবি, ঠিক আছে। 7, অক্সিজেনের কটা ধরে নিয়েছি আমরা? অক্সিজেনের জারণ সংখ্যা -2 একজনের হিসাবে। তো এখানে কজন আছে? 7 জন। -2 হলো। আবার বলছি, একটা ক্লোরিনের জারণ সংখ্যা আমরা কত ধরে নিয়েছি? এক্স। কটা ক্লোরিন আছে এখানে? দুটো। তাহলে কি হয়ে যাচ্ছে? 2x প্লাস একটা অক্সিজেনের জারণ সংখ্যা কত হচ্ছে? -2। 7টার কত হবে? 7 × -2। পুরোটার মধ্যে আমরা কোনো চার্জ দেখতে পাচ্ছি? চার্জ নয়, ইকুয়াল টু কি হচ্ছে? 0 বা 0। এবার এখান থেকে এক্সের মান বার করি আমরা। 2x = 14 বা x = কি? 14/2 = +7 হলো। এটা কি গেল? তাহলে Cl2O7 আমার ক্লোরিনের জারণ সংখ্যা কত? 7। এবার আমরা চলে আসি SO3-তে, ঠিক আছে। ঠিক ধরে নিই লেট এস এর জারণ সংখ্যা, ঠিক আছে, এস এর জারণ সংখ্যা কত? এক্স। তাহলে কটা এক্স আছে এখানে? একটাই এক্স। তারপর আবার কি দিবি? প্লাস দিবি, একটা পরমাণু করার পর কি প্লাসটা দিবি, ঠিক আছে। এক্স প্লাস একটা অক্সিজেনের -2, তাহলে তিনটে অক্সিজেনের কত হবে? 3 × -2, 3 × -2 = 0 বা x = -6, 0 +6 হলো। ঠিক একইভাবে P2O5 আমরা ধরে নিচ্ছি ফসফরাসের এক্স। তাহলে কটা আছে? দুটো আছে, 2x। একটা অক্সিজেনের -2, 5টা অক্সিজেনের কত? 5 × -2 = 0, 2x = -10, 0, 2x = 10। তাহলে x = কত হবে? +5। লাস্ট Al2O3, তাহলে কত দাঁড়াচ্ছে ওটা? 2x প্লাস 3 × -2 = 0, তাহলে 2x = 6, 3 × 2 = 6, -6 ওইদিকে গেলে +6 হয়ে যাচ্ছে, তাহলে কত দাঁড়াচ্ছে? +3। বোঝা গেল? তাহলে ক্লোরিনের এখানে কত পেলাম? ক্লোরিনের আমি +7, সালফারের কত পেলাম? +6, ফসফরাসের কত পেলাম? +5 জারণ সংখ্যা, অ্যালুমিনিয়ামের কত পেলাম? +3। কনসেপ্টটা আমাদের কি বলেছিল? যে জারণ সংখ্যা একই মৌলের, দেখবে একটু আগে বুঝিয়েছি সেই কনসেপ্টটা, একই মৌলের অক্সাইডগুলির ক্ষেত্রে জারণ সংখ্যা বৃদ্ধির সাথে আম্লিকতা কি হয়? বৃদ্ধি পায়। তাহলে সবথেকে বেশি জারণ সংখ্যা কার আছে এখানে? Cl2O7, তারপর SO2, P2O5, Al2O3, অর্থাৎ অপশন এটা সঠিক। দেখো লাস্ট প্রশ্ন আজকের পর্যায় সারণী, কোন উভধর্মী অক্সাইডটি তীব্র ক্ষারকীয়? এটা হবে কি? বেরিয়াম অক্সাইড, কারণ যার আমাদের মেটালিক ক্যারেক্টার বেশি। এখানে দেখো বেরিলিয়াম কি, আমাদের যে গ্রুপটা থাকে বেরিয়াম, এরা একদম এস ব্লকের বাঁ দিকে থাকছে না? বাঁ দিকে আমরা কি জানি? এদিকে গেলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়? ধাতব ধর্ম হ্রাস পায়, আর উপর থেকে নিচে কি হয়? বৃদ্ধি পায়। তার যার ধাতব ধর্ম বেশি হবে তারও কি ক্ষারকীয়তা কি হবে? বেশি হবে। তাই অপশনটা কি? বেরিয়াম অক্সাইড হবে, ঠিক আছে। তাহলে পুরো পর্যায় সারণী শেষ একটা ভিডিওর মধ্যে। শুধু দেখো কনসেপ্ট করালাম, এইগুলো থেকেই পরীক্ষায় আসবে। তাও যদি কোথাও সমস্যা থাকে বুঝতে, যে ধরো সাপোজ তড়িৎ-ঋণাত্মকতা বুঝতে পারোনি বা আয়নন বিভব বুঝতে পারোনি, কোনো একটা জায়গায় সমস্যা থাকতেই পারে, কমেন্টে জানিও, সেখান থেকে দরকার হলে শর্ট ভিডিও করে দেবো, ঠিক আছে। পুরো পর্যায় সারণী শেষ, ভালো করে করো। আমরা 14টার মতো MCQ করলাম,
এরপরে এক একটা আমাদের এরকম ওয়ান শট ভিডিও আসবে, পরে আবার কি এই চ্যাপ্টারেরই যত ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সেগুলোকে একটা ভিডিওতে করে দেবো। ঠিক আছে, আজকের ক্লাসটা এই অবধি।